দুপুরের বেলায় আকাশের বাবার হার্ট অ্যাটাক করে। উনি কাজের জায়গায় অজ্ঞান হয়ে যায়। এই খবরটা আকাশ ডক্টরের কাছ থেকে শোনে। খবর শোনার পর আবিরকে কল দেয়। আবির, আবির, কি হয়েছে আকাশ তোর? তুই এভাবে কাঁদছিস কেন? তোর কি কিছু হয়েছে? বাবা হার্ট অ্যাটাক করেছে, এখন উনি ডক্টরের কাছে। কোন হসপিটালের? আমি এখনই আসতেছি। আকাশ ঠিকানা দেওয়ার পর আবির আসে। এইদিকে আবির আসার পর ডক্টরও চিকিৎসা করে বের হয়। ডক্টর, বাবা ঠিক হয়ে যাবে তো? চিন্তা করো না, তোমার বাবা ঠিক হয়ে যাবে। শুধু ওনাকে রেস্ট নিতে হবে, আর চিন্তা ভাবনা একদম করতে বলবে না। ঠিক আছে, কিন্তু ডক্টর আঙ্কেল, কত টাকা বিল হয়েছে? এই তো 20,000 টাকা হয়েছে। টাকাটা দিয়ে তোমার বাবাকে নিয়ে যেতে পারো। কথাটা শুনে মনটা খারাপ হয়ে যায়। তার কারণ আপনারা জানতে পারবেন, শুধু গল্পটার সাথে থাকলেই হবে। তাহলে আপনারা সবকিছু আস্তে আস্তে জানতে পারবেন। আরে বন্ধু, তুই এত চিন্তা কেন করছিস বলতো? এতগুলো টাকা দিব কি করে তা নিয়ে চিন্তা হচ্ছে। আমি তো আছি, তুই এত চিন্তা কেন করছিস? আবির, তোর উপরে আমি আর কত নির্ভর করে থাকবো বল? একদিন তোর দয়া হয়তো আমাকে চলতে হবে। দেখে নিস ডক্টর আঙ্কেলকে কবে নিয়ে যেতে পারবো। বিকেলে নিয়ে যেতে পারো। ধন্যবাদ ডক্টর। বিকালে আকাশ ওর বাবাকে বাসায় নিয়ে আসে। বাসায় আসার পর ওনাকে শুইয়ে দেয়। আকাশের পরিবারের সবাই আবিরকে ওনারা নিজেদের ছেলের মতো করে ভালোবাসে। মা জানো, আজকে হসপিটালের পুরো বিলটা আবির দিয়েছিল। সত্যি আবির, তোমার উপরে আমার পরিবার বারবার ঋণী হয়ে যাচ্ছি। আপনি তো আমার মায়ের মতো। তাছাড়া আপনি নিজেই তো বলছেন আপনাকে আপনার ছেলের মতো করে ভালোবাসেন। তাহলে ছেলে কি তার বাবা মায়ের জন্য এইটুকু করতে পারবে না? কিন্তু তুমি হয়তো একটু বেশি করে ফেলতেছো আমাদের জন্য। এত কিছু চিন্তা করবেন না, আমি আরও 3,000 টাকা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে কিছু লাগলে বলবেন আমাকে। আমাকে এখন বাসায় যেতে হবে। দোস্ত, এমনিতে তোর 25,000 মতো খরচ হয়ে গিয়েছে। তারপর এখন আবার তাই বলছিলাম কি, তোকে আমি চেষ্টা করব আস্তে আস্তে সব টাকা দিয়ে দেওয়ার জন্য। তুই চুপ করবি? আমি আমার বাবা মায়ের জন্য করছি। তাছাড়া তুই তো জানিস আমার পরিবারে বাবা ছাড়া কেউ নেই। আর বাবা তো থেকেও নেই, উনি ব্যবসার কাজে সারাক্ষণ বাইরে থাকে। আমাকে সময় দেওয়ার মতো ওনার হাতে সময় নেই। একমাত্র তোদের বাড়িতে আসলেই আমি বাবা মায়ের আদরটা পাই। আচ্ছা, এখন কি তুই থাকবি নাকি বাসায় চলে যাবি? কেন? না মানে, এখনো রান্না হয়নি তো, সেজন্য তুই থাকলে রান্না বসিয়ে দেব। আর যদি না থাকিস তাহলে কোনো রকমে রাতটা কাটিয়ে দেব। আমি খাবার নিয়ে এসেছি, তাই এখন এইগুলো দিয়ে খাওয়া শেষ করো সবাই, তারপর আমি চলে যাব। খাবার শেষে আবির চলে যায়। এভাবে যেতে যেতে 1 সপ্তাহ চলে আসে। 1 সপ্তাহ পরে বাবা, আমাকে কিছু টাকা দাও, আমাকে কলেজের ফিস দিতে হবে। তুই তো জানিস বাবার ইনকাম তেমন একটা ভালো না, তার উপর সংসারও চলাতে এখন কষ্ট হয়ে যায়। তার উপরে আমি কয়েকদিন আগে অসুস্থ হয়ে ওখানে, এমন অবস্থায় আমি তোকে টাকা দিব কি করে? আকাশ ওর বাবার কথা শুনে যতটা না কষ্ট পেল, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ওরা অনেক গরিব। আকাশের বাবা দিনে যা রোজগার করে তা দিয়ে ওদের দিনেরটা দিনে চলে যায়। গরিব হওয়ার সত্ত্বেও আকাশ কোনো দিনও নিজের শখ পূরণ করতে পারেনি। সব সময় ওদের পরিবারে অভাব অনটন লেগেই থাকে। বাবা, কলেজ থেকে স্যার বলেছে যদি ফিস না জমা করি তাহলে পরীক্ষা দিতে দিবে না। কি করব বল, আমার কাছে 100 টাকা আছে, এই নিয়েই আজকে বের হব। যদি দুপুরে না ফিরতে পারি তাহলে এই টাকার মধ্যে দুপুরে খাবার খেতে হবে। বাবা, আমি পড়াশোনা যদি ছেড়ে দেই তাহলে তোমার কষ্টটা তো কিছুটা কমাতে পারবো। না, এরকম কথা বলিস না তুই। তোকে আমি পড়াবো, দরকার হলে তোর স্যারের সাথে আমি কথা বলবো। তবু আমি চাই না তুই আমার মতো কষ্ট কর। তাহলে কি এখন আমার সাথে কলেজ যাবে? চল ওখানে গিয়ে কথা বলে দেখি। আকাশ ওর বাবাকে নিয়ে কলেজ আসে। এতে বাকি ছাত্রীরা আকাশ আর ওর বাবাকে দেখে হাসাহাসি করতে থাকে। এতে আকাশের রাগ হলেও কোনো কিছু বলার নেই, কেননা এই আর নতুন কিছু না। সাথে ওরা বলা বলি করতে থাকে। এই কলেজে আকাশের শুধু একটাই বন্ধু আছে। কারোর কথা গুরুত্ব না দিয়ে ওরা চলে আসে স্যারের কাছে। স্যার, আসবো কি? আসুন, বসুন এখানে। আপনার ছেলের অনেক টাকা বাকি এখন।
এতগুলো টাকা বাকি রেখে আমি কিছু করতে পারবো না। স্যার, আপনার কলেজে কি আমার এই ছেলেটাকে বিনা টাকায় কি পড়াতে পারবেন না? হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্যে ওকে কি পারবেন না এই সুযোগটা দিয়ে দিতে? দেখুন, সম্পূর্ণ ফ্রিতে তো সম্ভব না। আপনার ছেলে এই কলেজের টপার, তাই সেই হিসাবে আমি ওর বেতন অর্ধেকের চেয়ে কমিয়ে আনতে পারবো, কিন্তু সম্পূর্ণ কমাতে পারবো না। ওর পরীক্ষা 10 দিন পর, তাই ওখানে ফর্ম ফিল আপে 3000 টাকা জমা করে দিবেন, নয়তো আমার আর কিছু করার থাকবে না। স্যার, একটু দয়া করুন আমার ছেলেটাকে। দেখুন, আপনার ছেলে মেধাবী বিদায় আমি এত কিছু করেছি, নয়তো ওকে এই কলেজে রাখতাম না আমরা। আপনারা তাহলে এখন আসুন। আকাশ ওর বাবাকে নিয়ে চলে আসতে থাকে। এতে করে বাকি সবাই আরো একবার করে হাসতে থাকে। তা দেখে আকাশ, আমার জন্য ওরা তোকে এইভাবে অপমান করে, তাই না? না বাবা, তেমন কিছু না, আমি তো ঠিক আছি। তাছাড়া এইসব শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু ওরা তোমাকে এত কিছু বলে যে আমার সহ্য হয় না। তাহলে একদিন তুই বড় হয়ে এদের সবাইকে দেখিয়ে দিবি তুই আমার সন্তান ছিলি। ঠিক আছে বাবা, এখন তাহলে চলো বাসায় যাব। তুই বাসায় যা, আমি কাজে যাচ্ছি। ঠিক আছে বাবা, তুমি কিন্তু দুপুরে খেয়ে নিবে মনে করে। খাবো, তোর মাকে বলিস আমার জন্য খাবার রান্না না করতে, আমি রাতে খেয়ে নিব। আচ্ছা বাবা। আকাশের বাবা তো চলে যায় কাজে। এইদিকে আকাশ বিকেলে ওর বন্ধুর সাথে দেখা করে। আকাশের একমাত্র বন্ধু আবির। আবিরের সাথে দেখা হওয়ার পর কিরে এতক্ষণ লাগে কি তোর আসতে? কি করব, হেঁটে হেঁটে আসতে হয় আমাকে, তার জন্য তো সময় লাগবে। তাছাড়া দেখছিস না কতটা গরমে ভিজে গিয়েছি। এখানে বস, এই যে ঠান্ডা কিছু খেয়ে নে। না রে বন্ধু, এভাবে আর কত তোর উপরে আমি নির্ভর করে থাকব? আমাকে তো কিছু একটা করতে হবে। আমি কি তোকে একবারও বলেছি আমার উপর তুই নির্ভরশীল? কিন্তু কি করব, তুই যখনই আসিস কিছু না কিছু তো আমাকে খাওয়াস, কিন্তু আমি তো তোকে কিছুই খাওয়াতে পারি না। তার উপর তুই বাবা মায়ের জন্য টাকা খরচ করিস। এভাবে আর কতদিন? চিন্তা করিস না, হয়তো এমন একদিন আসবে আমি তোর কাছে সাহায্য চাইতে আসব, সেদিন আমাকে তুই ফিরিয়ে দিবি না তো? আমি নিজের শেষ নিঃশ্বাস দিয়েও তোর সাহায্য করে যাব, কিন্তু আমার যে একটা কিছু করতে হবে। বাবার তো দেখছিস অবস্থা অনেক খারাপ, জানি না কখন কি হয়ে যায়। তারপর আমিও এখন অতটা বড় হইনি যে কোনো চাকরি করব। বন্ধু ঠিক বলছিস, তুই যদি আর একটু বড় হতি তাহলে আমাদের কোম্পানিতে আমি তোকে চাকরির ব্যবস্থা করে দিতাম, কিন্তু এখন তোকে চাকরি দিলেও আমি কেরানি বা ফাইলপত্র এগিয়ে দেওয়ার কাজে দিতে পারবো, কিন্তু এতে যে তোরই সম্মান নষ্ট হয়ে যাবে, আর আমি যে চাইবো না সেরকম কিছু হোক। কিন্তু আমার তো করতে কোনো অসুবিধা নেই। তোর না থাকলেও আমার কাছে আছে। আমি জেনে শুনে তোকে এত নিচু পদে থাকতে দিতে পারবো না। দেখা গিয়েছে অনেক তোর সাথে খারাপ ব্যবহার করবে, যা আমি দেখতে পারবো না। এমনিতে তো অনেক কম খারাপ ব্যবহার করছে না, এই আর নতুন কি হবে আমার জন্য? তবুও আমি পারবো না। আমি তোকে অন্য পথ দেখিয়ে দিতে পারি। কি সেই পথ? তুই টিউশনি কর, এতে তোর জন্য ভালো হবে। কিছু টাকাও পেয়ে যাবি আর সময়ও কেটে যাবে। কিন্তু আমি এখন টিউশনি কোথায় পাবো? তাছাড়া আমার পোশাক দেখে তো অনেকেই আমাকে টিউশনি দিতে চাইবে না। চিন্তা করিস না, আমি তো আছি। তাছাড়া তোকে ভালো দেখে আমি কিছু শার্ট প্যান্ট গেঞ্জি কিনে দেবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তুই কিন্তু না করতে পারবি না। না, করব না, ঠিক আছে, কিন্তু টিউশনির টাকা পেলে আমি তোকে দিয়ে দিব। লাগবে না দেওয়া? না রে, আমি তোর উপরে এতটা নির্ভর করে যে থাকতে চাই না। ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছে, আমি তোর জন্য টিউশনির ব্যবস্থা করতেছি। তাহলে তো উপকার হবে। ঠিক আছে, তুই বাসায় যা, তাহলে আমিও বাসায় যাব। বাকি কথা কলেজে আসলে হবে। আচ্ছা, সাবধানে যাইস। ওরা চলে যায়। এইদিকে পরের দিন কলেজ যাওয়ার জন্য বের হয়। তখন রাস্তার মধ্যে অনেক পানি জমেছিল। একটা গাড়ি যাওয়ার সময়ে আকাশের পুরো শরীর ভিজিয়ে দিয়ে যায়। প্রথমে স্বাভাবিকভাবেই নিল, কিন্তু গাড়িটা একটু সামনে যাওয়ার পর আবার থেমে যায়, আবার পিছনে ফিরে আসে। তখন আকাশ ভেবেছিল হয়তো ভুল হয়ে গিয়েছে বলে সরি বলবে, কিন্তু সেরকম কোনো কিছুই হলো না।
উল্টো সামনের দিক থেকে আবারও ভিজিয়ে দিল। এবার তো আকাশের অনেক রাগ হলো, তাই রাস্তার পাশ থেকে একটা ইটের টুকরো নিয়ে হাতে নেয় গাড়ির গ্লাসে মারার জন্য। তখন অবাক করে গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে। মেয়েটাকে দেখার পরও হাতের ইট এখনো হাতেই রেখে দিল। মেয়েটি সামনে এসে আকাশকে একটা থাপ্পড় দেয়। তুমি আমাকে মারলে কেন? কথাটা বলায় আরও একটা থাপ্পড় দেয়। তুমি আমাকে আবারও মারলে? তো কি করবি তুই? তোর মতো ছোট লোকের বাচ্চার সাহস কি করে হয় আমাকে তুমি করে বলার? আকাশও এবার একটা থাপ্পড় দেয়, হাতের ইটটা নিচে ফেলে দিয়ে। তোর সাহস তো কম না, তুই আমাকে থাপ্পড় মেরেছিস। তোকে তো আমি আজকে গাড়ির নিচেই মেরে ফেলে দিব ছোট লোকের বাচ্চা। কোন সাহসে তুই আমার গাড়িতে ইট মারার জন্য নিয়েছিস? আপনি প্রথমে একবার ভিজিয়ে চলে গেলে, তাই ভাবলাম ভুল করে হয়েছে, কিন্তু পরের বার আবার একই কাজ করাতে আমি বুঝতে পেরেছি ইচ্ছে করে করেছেন। তাই পরের বার যদি করতে চাইতেন তাহলে এই ইট দিয়ে আপনার গাড়ির কাজগুলো আমি ভেঙে দিতাম। ওই ছোট লোকের বাচ্চা, তুই কি জানিস এই কাচের দাম কত? তোর ঘর বিক্রি করলেও তো এই গাড়ির কাচের দাম হবে না। সাহস থাকলে ভেঙে দেখা, একেবারে পুলিশ স্টেশন নিয়ে এমন মার খাওয়াবো সারা জীবনও আর উঠে দাঁড়াতে পারবি না। চুপচাপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। কেননা তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন। ইরা যখন গাড়ি করে এসেছে তখন তো আপনারা বুঝতেই পারছেন ইরার বর্তমান পরিস্থিতি আর আকাশের পরিস্থিতি এক না। তাই চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায়ও নেই। কিন্তু শার্ট ময়লা করে ফেলেছে, এর জন্য তো আকাশকে কিছু একটা করতে হবে। নয়তো এই মেয়ে যে এরকম ঘটনা অন্য কারো সাথে করবে না তা তো বলা যায় না। সরি বলুন আমাকে। এরকম কথা শুনে ইরা তো অবাক হয়। তার সাথে, কি তোর মতো ছেলেকে ইরা চৌধুরী সরি বলবে? বলবেন। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এরকম গরিব খ্যাত ছেলেকে আমি সরি বলবো? তাহলে বলবেন না, তাই তো? কখনোই না। না বললে কি করবি তুই? এরাও তখন হালকা পানির ওপরে দাঁড়িয়েছিল, তাই আকাশ ওর পা দিয়ে পানির ওপরে লাথি দিতেই ওই পানিগুলো ইরার পুরো শরীর ভিজিয়ে ফেলে। সাথে মুখের মধ্যে পড়াতে তো ইরা আরো বেশি রেগে যায়। ছোট লোকের বাচ্চা কোথাকার, তোর এত বড় সাহস! তুই আমার ড্রেস আর আমাকে নোংরা করেছিস। আপনি যখন সেম কাজ করেছেন তখন সে কথা কি আপনারও মনে ছিল না? আপনি তো ইচ্ছে করে করেছেন, তাও নিজের দোষ স্বীকার করলেন না। তোকে তো আমি দেখে নিব। যা দেখার এখানে দেখে নিন, পরে আর নাও দেখার সুযোগ পেতে পারেন। ইডিয়েট কোথাকার! এই ময়লা অবস্থায় তোকে দেখার কোনো ইচ্ছে আমার নেই। তাহলে কি বাসায় থেকে আবার চেঞ্জ করে আসবো নাকি? অবশ্যই। আপনি তো এতক্ষণ ধরে এখানে আর অপেক্ষা করবেন না। যদি করেন তাহলে তো ভালো হবে, একসাথে ভালো করে দেখার সুযোগটাও পেয়ে যাবেন। এত কথা আসে কি করে তোর? মনে রাখিস, এরপর যদি তোকে আমি কখনো আমার আশেপাশে দেখি তাহলে তোকে আমি বাঁচিয়ে রাখবো না। ও তাই নাকি? তাহলে আমাকে মারলে তো আপনি ফাঁসির হাত থেকে বাঁচতে পারলেও কয়েক বছরের জেল তো হবেই। আর এত সুন্দর রূপ আর যৌবন নিয়ে যদি এইভাবে জেলে পড়ে থাকেন তাহলে তো আর কিছুই বলার নেই। ওই থামবি তুই? তোকে আমি আবার যেন না দেখি এখানে, কথাটা কিন্তু তুই মনে রাখবি। আমার মনে থাকবে, কিন্তু আপনি যদি কখনো আমার পাশে এসে বসেন তাহলে হয়তো আমার সব চিন্তা চেঞ্জ হয়ে যাবে। তুই তো একটা বাচাল ছেলে, এত বকবক করতে পারিস কি করে তুই? আমি বকবক করি নাকি আপনি বকবক করেন? উফ! ইরা ওখান থেকে রেগে চলে যায় আর আকাশও হাঁটতে হাঁটতে চলে আসে কলেজে। কলেজে এসেও আরো বেশি অবাক হয়ে যায়, কেননা ওই গাড়িটা ওদের কলেজে দেখে। কি ব্যাপার, এই গাড়িটা এখানে কেন? এটা কি ওই গাড়িটা নাকি? আমার তো ওই গাড়িটাই মনে হচ্ছে। তাহলে কি ওই মেয়েটা এই কলেজে এসেছে? গতকাল তো স্যার বলেছিল আমাদের ক্লাসে একটা মেয়ে এসে ভর্তি হয়েছে, অনেক বড়লোক ঘরের মেয়ে। তাহলে কি এই মেয়েটাই সে? দূর, আমিও কত কি ভাবছি। এটা ওই মেয়ে কেন হতে যাবে? আমার তো ক্লাসের সময় হয়ে এসেছে, যাই তাড়াতাড়ি করে। ক্লাসে চলে আসে, এসে দেখে সবাই মোটামুটি বসে আছে, কিন্তু একটা সিট এখনো ফাঁকা আছে। আর ওই সিটে শুধুমাত্র আকাশেরই বসার অধিকার আছে, কেননা ক্লাসে ফার্স্ট বয় আকাশ, তার উপর অনেক মেধাবী। সেজন্য স্যারেরা ওকে সামনে বসার জন্য একটা সিট সব সময় খালি রাখার জন্য বলে। সে আকাশ ক্লাসে আসুক না না আসুক, ওই সিটটা খালিই থাকে সব সময়। কিন্তু আকাশ আজকে ওই সিটের পাশে তাকিয়ে তো আরো বেশি অবাক হয়। মেয়েটিও আরো বেশি অবাক হয়। ইরা, ও হচ্ছে আকাশ, এই কলেজের ফার্স্ট বয়। ওর জন্য এই সিটটা সব সময় ফাঁকা রাখা হয়। আজকে তুই ওর পাশে বসার সৌভাগ্য পেয়েছিস।
কেননা ওর সাথে বসার জন্য কত মেয়ে লাইনে থাকে শুধু পড়ার বিষয়ে সাহায্য নেওয়ার জন্য। তাছাড়া নয়তো ওকে আমরা কেউ দেখতেই পারি না, কেননা ওই ছেলেটা এতটাই গরিব যে ওর পড়াশোনার খরচ চালাতে পারে না। কলেজ থেকে ওর মেয়েটার জন্য ওকে রেখে দিয়েছে। কথাগুলো ইরার কানে কানে বলে মেয়েটা। অনেক ধন্যবাদ তোকে ওর সম্পর্কে এত তথ্য দেওয়ার জন্য। বাকিটা আমরা আড্ডা দেওয়ার সময়ে বলিস আমাকে। যেহেতু ওই বেঞ্চে আকাশই বসে, তাই না চাইতেও ওখানে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর ইরা আর আকাশের মধ্যে ঝগড়া তো হতেই থাকে। ঠিক তখনই স্যার চলে আসে। উনি এইসব দেখে, কি ব্যাপার আকাশ, তুমি মেয়েটার সাথে এভাবে ঝগড়া কেন করছো? স্যার, সে অনেক কাহিনী, ক্লাস শেষ করে আপনাকে বলবো। আচ্ছা, তোমার নাম কি? ইরার দিকে ইশারা করে বলে। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। স্যার আমার নাম ইরা চৌধুরী। রফিক চৌধুরী কি তোমার বাবা? জি স্যার। আরে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো, এখন তোমাদের ক্লাস শুরু করা যাক। এখন যে বিষয়ে আলোচনা করব তা কিন্তু তোমরা মন দিয়ে শুনবে। তাছাড়া আকাশ, তোমাকে তো বলে দিতে হবে না আশা করি। না স্যার, লাগবে না, শুধু এটা বলে দিন কোন অধ্যায় থেকে পড়াবেন আজকে। এরপর স্যার অধ্যায়ের নাম বললে সবাই বই বের করে সামনে রাখে। আকাশও সেমভাবে বই বের করে নেয়। বই বের করে অঙ্ক দেখে বুঝতে পারে অঙ্কটা অনেক সহজ। আমাদের মধ্যে কেউ কি অঙ্কটা পারবে? স্যার আমি। তুমি তো পারবে, তা আমি খুব ভালো করে জানি। এছাড়া আর কেউ কি পারবে? এবার আর কেউ হাত উঠায়নি, কারণ এই অঙ্কটা কেউই পারে না। সবটা শেষ হলে স্যার চলে যায়। আর উনি যাবার পর ক্লাস শেষ করে আকাশ বের হতে যাবে, তখন ইরা আর কিছু মেয়ে আকাশকে ঘিরে দাঁড়ায়। কি ব্যাপার, তোমরা এভাবে আমার সামনে কেন দাঁড়িয়ে আছো? চল আমরা ক্যান্টিনে গিয়ে আড্ডা দিব। আমার হাতে সময় নেই আড্ডা দেওয়ার। চিন্তা করিস না, বিল আমি দিব। ইরা, তুই ঠিক বলেছিস। ও আসলে বিল দেওয়ার ভয়ে আসতে চাইছে না। আসলে সত্যি কথা বলতে ওর পকেট তুই কিন্তু 1 টাকাও কখনো পাবি না, কেননা 1 টাকারও মুরদ নেই। কথাটা শুনে ওরা হাসতে থাকে। ওদের হাসি দেখে আকাশের একটুও রাগ হয় না, কেননা এসব কিছু শুনতে শুনতে আকাশ এখন অভ্যস্ত। কিছুক্ষণের মধ্যে ওদের সাথে আরও কিছু ছেলে এসে যোগ দেয়। ওরা ইরার সাথে পরিচয় হয়ে নেয়। হাই, আমি রকি। মীরা চৌধুরী। তা কোথাও বসে কি কথা বলা যাবে সবাই মিলে? অবশ্যই যাবে। কিন্তু এই পকেটটাকে তো আমার সাথে নিতে পারবো না, তাই এই পকেটটাকে এখান থেকে বিদায় করতো তোরা। ওকে, আমরা এক্ষুনি এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। আরে ধাক্কা দিতে হবে না, ওর লজ্জা থাকলে এমনিতেই চলে যাবে। মনে হয় না যাবে, কারণ ওর লজ্জা বলতে আসলে কিছু নেই। কথাটা বলেই ওরা এক এক করে হাসতে থাকে। ওদের কথা শুনে অনেক রাগ হলেও চুপ করে থাকে। এইদিকে কোথা থেকে যেন আবির চলে আসে ওখানে। এ কি আকাশ, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আবির, তেমন কিছু না, তুই কিন্তু এর মধ্যে ঢুকবি না বলে দিলাম। আগে আমাকে ব্যাপারটা বলবি তো, কি হয়েছে এখানে? তানু, ওই ছেলেটি কে রে? তানুর কানে কানে জিজ্ঞেস করে ইরা। তানুও ইরার কানে কাছে গিয়ে ফিসফিস করে বলে, ও হচ্ছে আবির। ও সম্পর্কে তো কিছু বল। ছেলেটি খুব ভালো, বাবা মায়ের অনেক টাকা পয়সা, প্রায় এই ধর তোদের মতো ও বরাবর হবে। কিন্তু এখানে আবির ছাড়া ওই গরিব ছেলেটার আর কোনো বন্ধু নেই। আকাশের একমাত্র বন্ধু এখানে আবির আছে, আর আবিরের একমাত্র ভালো বন্ধু আকাশ। আকাশের সম্পর্কে কেউ কোনো বাজে কথা বললে আবির নিতে পারে না। কি ব্যাপার, তোমরা দুজনে এভাবে কানে কানে কি কথা বলতেছো? তেমন কিছু না আবির। এই মেয়ে কে রে? ওকে তো আগে কখনো দেখিনি। আবির, ও হচ্ছে ইরা, আজকে আমাদের সাথে ভর্তি হয়েছে। তা এখন বল, আকাশের সাথে তোর কি নিয়ে কথা বলছিলে? আচ্ছা আবির, তুই সারাক্ষণ এই আকাশ আকাশ করিস কেন, বুঝি না আমি। তোকে না বুঝলে হবে, এখন তুই আমাকে এটা বল, তোরা ওকে কি বলছিলি? তাছাড়া ওর মুখ দেখে মনে হচ্ছে তোরা ওকে ভালো কিছু বলিসনি। আমরা ওকে তেমন কিছু বলিনি। সত্যি তো? সত্যি বলছি আমি। এইদিকে আবির আকাশকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই আকাশ কারো কল পেয়ে ওখান থেকে চলে আসে। আকাশকে না দেখতে পেয়ে আবির খোঁজার জন্য বেরিয়ে আসে, আর গেইটের সামনে দেখতে পায় ওখানে ওরা কথা বলতে থাকে। কিন্তু এইদিকে, আচ্ছা, এই ছেলেটা কেন শুধু শুধু এইরকম একটা খ্যাত ছেলের জন্য নিজেকে আমাদের থেকে দূরে রাখলো? ওহ, এমনই, আকাশকে ছাড়া কিছুই বুঝে না ও। এক কথায় আকাশ ওর জন্য সবকিছু। বুঝলাম, তাহলে আমরা আবিরকে ছাড়া সবকিছু তো করতে পারি,
সম্ভব না, কারণ আবির আমাদের পুরানো বন্ধু। ওকে যদি এখন আমরা এড়িয়ে চলি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আমাদের জন্য। তাহলে অন্য কোনো উপায় তো আমাদের দেখতে হবে। কি সে উপায়? আর করবে সে কাজ? সেরকম একটা আইডিয়া এসেছে আমার মাথায়। কি আইডিয়া? আমরা যদি আকাশ আর আবিরের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে দেই তাহলে তো ঝামেলার সৃষ্টি হবে আর ওরা আলাদা হয়ে যাবে। তার সম্ভব না, কেননা আবির নিজে মরে যাবে, কিন্তু আকাশকে কোনো মতে ভুল বুঝবে না ও। তাহলে আর কি করা যায়? একটা উপায় আছে। কি সে উপায়? আমরা একটা মেয়েকে দিয়ে আবিরের আর আকাশের সাথে প্রেম করিয়ে দিব। তারপর ওরা যখন দুজনেই জানতে পারবে ওরা একই মেয়েকে ভালোবাসে, তখন ওরা নিজে থেকেই ওই মেয়েকে পাওয়ার জন্য নিজেদের মধ্যে ঝামেলা শুরু করবে। এরকম আইডিয়া নিয়ে কোনো কাজ হবে না। আমি ভেবে দেখব কি করা যায়। এখন আমাকে বাসরে যেতে হবে। ওরাও নিজেদের বাসার দিকে চলে যায়। অন্যদিকে আবির আর আকাশ হসপিটালে আসে। আঙ্কেল, আব্বুর কি হয়েছে? দেখো, তোমার বাবার অবস্থা ভালো না। ওনাকে যদি এখনই রেস্ট ও নিতে না পাঠাও তাহলে আর বাঁচানো যাবে না। ঠিক আছে ডক্টর। আবারও হসপিটালের কিছু বিল মিটিয়ে দিয়ে ওখান থেকে চলে আসে বাসায়। ওখানে আকাশ ওর মাকে সবকিছু বলে। তখন আবিরও সাথে ছিল। কিন্তু এখন তাহলে আমাদের কি হবে? কিভাবে চলবে সংসার আমাদের? আন্টি, আপনারা কোনো চিন্তা করবেন না। আঙ্কেল তো কাজ করতে পারবে না, কিন্তু আমি আকাশের জন্য কয়েকটা টিউশনির ব্যবস্থা করে দিয়েছি। এখন শুধু ওকে নিয়ে গিয়ে দেখা করিয়ে দেব, আর টাকার ব্যাপারে কথা বলে নিলেই সব কাজ শেষ। কিন্তু বেতন পেতে পেতে তো প্রায় 1 মাসের বেশি সময় লাগবে। তাহলে এতদিন আমাদের সংসার চলবে কি করে? কিন্তু কি করব বলো? কোনো না কোনো ভাবে তো করে নিতে হবে। আন্টি, একদম টেনশন নেবেন না, আমি তো আছি। আমি সব কিছু এনে দেব। তাছাড়া আপনাদের দুঃখের সময়ও যদি পাশে না থাকতে পারি তাহলে আর কে থাকবে বলুন? কিন্তু এভাবে আর কত থাকবে আমাদের পাশে? যতদিন আমার বন্ধু আর আপনারা আছেন। আকাশ, তুই তাহলে চল আমার সাথে, তোকে ওনাদের সাথে কথা বলিয়ে দেই। ঠিক আছে, বলো তাহলে। মা, আমি গেলাম। তুমি বাবার খেয়াল রাখিও। সাবধানে থাকিস। ওরা বেরিয়ে পড়ে। এভাবে কিছুক্ষণ রিকশায় করে যাওয়ার পরে ওরা মোটামুটি 3টা টিউশনি জোগাড় করতে পেরেছে। তা থেকে মোটামুটি মাসে 18,000 টাকা উঠে আসবে। এবার খুশি তো তুই? খুশি মানে? এবার আর আমাদের কোনো অভাব রাখবো না। আসি, আস্তে আস্তে সবকিছু ঠিক করে নিব। এখন চল কিছু খেয়ে নেই আমরা। ঠিক আছে, বলো। এভাবে দিন যেতে থাকে। ওদের ফাইনাল পরীক্ষা প্রায় চলে এসেছে। ওরা নিজেদের মতো করে পড়াশোনা করতে থাকে। পরীক্ষা ওদের ভালোভাবে কেটে যায়। ওদের পরীক্ষা শেষ হলে একদিন ওরা সবাই একত্রিত হয়। তোরা সবাই এত লেট করে আসলি কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল। এই কথা ছাড়া তো আর কোনো কথা নেই তোদের কাছে। লেট হলে এই একটা বলেই তো আমরা পার পেয়ে যাই। সবাই তো মোটামুটি এসেছে, কিন্তু আবিরকে দেখতে পাচ্ছি না কেন? দেখ, হয়তো আকাশকে সাথে করে নিয়ে আসবে। আমিও বুঝি না, এই ছেলের সাথে আমাদের কখনো যায় না, তবু কেন যে ওকে আমাদের কাছে নিয়ে আসে বুঝতে পারি না। কিছু করার নেই, আবিরকে যতদিন আমাদের সহ্য করতে হবে ততদিন আকাশকেও। এদের তো একটা ব্যবস্থা আমি করবই আজকে। কি করবি তুই? পরে জানাবো। কিছুক্ষণ পর আকাশ আর আবির আসে। তখন ওরা কে কোথায় ভর্তি হবে তা নিয়ে ওরা কথা বলতে থাকে। ওরা সবাই মোটামুটি একই ভার্সিটিতে ভর্তি হওয়ার প্ল্যান করে। এখন শুধু ওদের রেজাল্ট ভালো হলেই হয়। এইদিকে ইরা আকাশকে ইশারা করে। কি হয়েছে? আমাকে কেন? তোর সাথে কথা আছে, এদিকে আয়। কি কথা? এখানে বল, সবাই শুনুক। এখানে বলা যাবে না, যা বলার পাশে নিয়ে গিয়ে বলবো। আবির বুঝতে পারছে না কি বলবে, তাই কায়দা করে আকাশের সাথে আবির ওর মোবাইল দিয়ে দেয়, সাথে রেকর্ড চালু করে, যেন ওদের মধ্যে কি কথা হয় তা আবির জানতে পারে। তাছাড়া ইরার উপরে কোনো বিশ্বাস নেই বলে এরকম কাণ্ড করা। আকাশ, ইরা যখন এত করে বলতেছে তখন ওর সাথে যা, দেখি কি বলে। আমার তো একা যেতে ভয় করতেছে। আরে কিছু হবে না, আমি তো আছি। আবিরের কথায় উঠে যায় ইরার সাথে। কিছুটা দূরে যাওয়ার পর আকাশকে নিয়ে একটা রুমে আসে। কি ব্যাপার, আমাকে রুমে কেন এনেছো? তোকে কিছু দেখাবো বলে। মানে ঠিক বুঝলাম না। আমি এখন যা যা করব আর যা যা বলবো তা দেখে তুই অবাক তো হবি,
তার সাথে আরো কত কি যে হওয়ার বাকি আছে। দেখো ইরা, ভালো হবে না কিন্তু উল্টাপাল্টা কিছু করলে। শোন, এখন আমি এমন অ্যাক্টিং করব যার জন্য আজকে তোকে সবাই ভুল বুঝবে, আর আবির নিজেই তোর কাছ থেকে দূরে সরে যাবে। আমি আবিরকে চিনি, ও আমাকে অনেক বিশ্বাস করে, ও আমাকে কিছু বলবেও না। তাছাড়া তোমার কি কথা আছে তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে। এত তারা কিসের? কথাটা বলে আকাশকে জড়িয়ে ধরে। এরপর ইরা ওর জামা কিছুটা সরিয়ে নেয়, তারপর সিনেমার কাহিনীর মতো সব করে। তারপর বাকি হইল চিৎকার করা, সেটাও কিন্তু আর বাকি রাখল না। এরই মধ্যে রকি সহ বাকিরা চিৎকার করে ওদের কাছে দৌড় দেয়। ওরা ওখানে যাবার পর দেখে ইরা আকাশের ওপরে শুয়ে আছে। আসলে ইরা আগে থেকেই ওইভাবে জড়িয়ে ধরে রেখেছিল যেন ওরা তা দেখতে পায়। ওরা ওখানে যাবার পর ওদের এরকম অবস্থায় দেখে ইরা এবার আকাশকে ছেড়ে দেয়। এইদিকে রকি তো সেইভাবে ক্ষেপে গিয়েছে, আকাশকে মারার জন্য হাত তুলে তখন আবির এসে হাত ধরে ফেলে। তুই কি আজকেও ওর মতো খারাপ ছেলের সঙ্গ দিবি? কে ভালো আর কে খারাপ তা আমি জানি না। তাছাড়া আকাশ এরকম কাজ করবে তা আমি বিশ্বাস করি না, আর কখনো করবই না। তুই বিশ্বাস করিস আর না করিস, আমি তো ওকে এখনই পুলিশের হাতে তুলে দিব। এই থাম, তোরা কি শুরু করলি তোরা? আবির প্লিজ বন্ধু, তুই এর ভিতরে আসিস না। তুই তো দেখলি আকাশ কিভাবে ইরাকে একা পেয়ে ওর সর্বনাশ করতে চেয়েছিল। এটা যে ইরার সাজানো কোনো নাটক না তা কি প্রমাণ আছে? আবির, তুই কি ওকে সন্দেহ করিস? করতেছি। আকাশ কি হয়েছে রে? এখানে সবার সামনে বলবো নাকি তোকে একা নিয়ে বলবো? তোকে কিছু বলতে হবে না। এই ব্যাগটা তোর কাছে সব সময় ছিল তো? কেন বলতো? ব্যাগটা আমার কাছে দে, আমি একটু আসতেছি। আর তোদেরকে বলে যাই, আমি আসা পর্যন্ত যদি তোরা আকাশকে কোনো কিছু বলতেছিস তো তোদের জন্য একটুও ভালো হবে না। কথাটা মাথায় রেখে কাজ করবি, বলে দিলাম আমি। ব্যাগ নিয়ে চলে আসে। তারপর ব্যাগ থেকে মোবাইল বের করে রেকর্ড চালু করে সবটা শুনতে থাকেন। আবির ভালো করে জানে আকাশ ওরকম কোনো ছেলে না, কিন্তু আবির একার কথায় তো কোনো লাভ হবে না, তাই এরকম কিছু করা ওর। কেননা ওরা এই ঘটনাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, যা আবির বুঝতে পারে। সেজন্য প্রমাণের জন্য এটা করা। সবটা শোনার পর ওদের কাছে আসে। আকাশ, তুই বাসায় যা। ওকে তো আমরা পুলিশের হাতে তুলে দিব। সাহস কি করে হয় একটা মেয়ের সাথে এগুলো করার? তোরা কিন্তু একটু বেশি করছিস এখন। তুই ও তো কম করলি না। একটা ছেলের জন্য তুই আমাদের সাথে এইভাবে বাজে ব্যবহার করছিস। বাজে ব্যবহার আমি করলাম নাকি? তোরা সবাই মিলে ওকে ফাঁসিয়েছিস। আচ্ছা দোস্ত, আমরা ওকে ফাঁসিয়ে দিয়ে আমাদের কি লাভ হবে শুনি? তোদের অনেক লাভ হবে, যা তোরা নিজেরাও জানিস। তবে ইরা, তুই কেন চুপ করে আছিস? তোদের সবাইকে আমি অনেক ভালো মনে করতাম, কিন্তু ও গরিব বলে তোরা ওর সাথে এরকম বাজে একটা কাজ করতে পারলি, যা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আকাশ, এখান থেকে চল। আর শোন, তোরা কেউ আমার সাথে আর কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবি না। তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। ইরা, তোকে তো আমি ভালো মেয়ে এতদিন মনে করছিলাম, কিন্তু তুইও ওদের সাথে মিশে এতটা খারাপ একটা কাজ করবি আমি ভাবতেও পারিনি। এতে তোর উপরে কত বড় অপবাদ আসবে তা তুই নিজেও জানিস না। ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে ওখান থেকে চলে আসে আকাশকে নিয়ে। এইদিকে ওরা তো নিজেদের নিয়ে এখন আফসোস করতে থাকে, ইরা, তানু, রকি মিলে। ওই আকাশের জন্য আমরা নিজেদের বন্ধুকে হারালাম। ওই আকাশকে তো শান্তিতে থাকতে দিব না। ও তো এমনিতেও শান্তিতে নেই। জানিস না ওর পরিবারের অবস্থা কিরকম? আবিরের হাত ওর উপর থেকে একটু সরে গেলে আকাশকে কিন্তু খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু এখন তো উল্টো আবিরই আমাদের থেকে সরে গেল। শুধু শুধু আমি অ্যাক্টিং করতে গিয়ে এখন খারাপ মেয়ে হয়ে গেলাম। তোরা যাই বলছিস না কেন, আমি ওই আকাশকে কিন্তু মোটেও ছেড়ে দিব না। এইদিকে ওরা নিজেদের মধ্যে কথা বলে চলে যায়। অন্যদিকে আকাশ বাসায় চলে আসে। ওদের ভালোই দিন কাটতে থাকে, কিন্তু হঠাৎ করে আকাশের হাত থেকে 2টা টিউশনি চলে যাওয়াতে আকাশ আরও বেশি দুর্বল হয়ে পড়ে। 3 বছর পর আকাশের বাবা মা দুজনই মারা যায়। ওনারা মারা যাওয়ায় আকাশ তো দুঃখ পায়, সাথে আকাশের লাভও হয় অনেক। কিন্তু লাভ হওয়ার পর আবিরও নেই। এখন হয়তো আপনারা ভাবছেন আবির কোথায়, তাই তো? আসলে এই কয়েক বছরে অনেক কিছু
হয়ে গিয়েছে। এখন আর আকাশের সাথে আবিরের কোনো যোগাযোগ নেই, আর নাই বাকি কারোর সাথে। কেননা 3 বছরে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, যা আপনারা এখন জানতে পারবেন। তবে বর্তমানে আকাশ অনেক বড় একটা কোম্পানির সিইও। আপনারা হয়তো ভাবছেন তা কিভাবে সম্ভব। আসলে আপনাদের বলেছিলাম না, আকাশের বাবা মা মারা যাওয়ার পর একটা দিকে লাভ হয়, আর সে লাভের জন্যই আকাশ একটা কোম্পানির সিইও এখন। সেই কারণটা জানতে হলে আপনাদের ওই দিনের পরের ঘটনা থেকে আকাশের বাবা মায়ের মৃত্যু পর্যন্ত ঘটনাগুলো জানতে হবে। তাহলে চলুন শুরু করি। আকাশ, তুই তাহলে বাসায় যা, আমিও বাসায় যাব। তবে মন খারাপ করিস না, আমি তো আছি তোর পাশে। তুই কিন্তু একটুও মন খারাপ করে থাকিস না। ঠিক আছে বন্ধু। এইদিকে রেজাল্ট দেওয়ার পর ওরা ভার্সিটিতে সবাই ভর্তি হয়ে যায়, কিন্তু ভার্সিটির খরচ যেন আকাশকে আরও বেশি অসহায় করে তোলে। কেননা এখানে অনেক বেশি খরচ পড়ে যায়। আবির, এই আবির, আরে বল, কি হয়েছে? এখানে তো অনেক খরচ পড়ে যায়, কি করব বল? কিন্তু কি করবি বল? এখান থেকে যদি পড়াশোনা শেষ করতে পারিস তাহলে তো আর কোনো কিছুই করতে হবে না। জানি, কিন্তু আমি যে আর পারছি না এত খরচ সামলাতে। চিন্তা করিস না তুই, আমি তো আছি। এখন বাসায় যা, তাহলে কিছুদিন পর পরীক্ষা, সেজন্য প্রায় 5,000 টাকা দিতে হবে। আমি না হয় তোকে টাকাগুলো দিয়ে দেব। লাগবে না রে বন্ধু, আমি ম্যানেজ করে নিব। এভাবে চলতে থাকে কিছুদিন। তারপর আকাশ ভার্সিটির সব বিল দিয়ে দেয়। তারপর পরীক্ষার হলে তানু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? পরীক্ষার হলে ওকে সবার সামনে অপমান করার আর পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার। কি সেটা? তাহলে শোন আগে। সবটা শোনার পর দেখ, আমার মনে হয় এইসব করার মোটো ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমরা ওকে দেখতে পারি না ঠিকই, কিন্তু কিন্তু কি, থেমে গেলি কেন? তাই বলে ওর লাইফটাকে এইভাবে নষ্ট করে দিতে পারি না। ওর লাইফ তো এমনিতেই নষ্ট হয়ে আছে, এই আর নতুন কি? তবুও ব্যাপারটা ভেবে দেখ। ঠিক আছে, তুই যখন এত করে বারণ করছিস তখন আর নাই করলাম। তাহলে এখন লেখা শুরু কর তাড়াতাড়ি। ওরা পরীক্ষা দিতে থাকে। আকাশ ওর মতো করে সবটা লিখে নেয়। লেখা শেষ করে খাতা জমা দিতে যাবে, তখন খেয়াল করে ইরা তেমন কিছু না লিখে শুধু কলম কামড়াচ্ছে। সেদিকে তাকিয়ে আবার খাতার দিকে তাকায়। তারপর খাতায় কি যেন লিখে বেরিয়ে পড়ে। পরীক্ষা শেষ হওয়ার পর, এই তোর খাতায় কি লিখেছে রে? তুই জেনে কি করবি? আরে বল, আমিও একটু শুনি। বলা যাবে না। তা লাভ লেটার আবার লিখে দেয়নি তো? সেসব কিছু না। তাহলে বলতে সমস্যা কি সেটা তো বল। আমার অঙ্কে একটু সমস্যা হচ্ছিল, আর ও খাতা জমা দেওয়ার সময়ে দেখে ফেলে আর এসে অঙ্ক মিলিয়ে দেয়, ব্যাস এইটুকুই। কি ব্যাপার? ও তো সাহায্য করতে চাইছে, ব্যাপারটা কি বলতো? আমি নিজেও জানি না। কিছু একটা তো হয়েছে, কি বলতো? আরে তেমন কিছু না। ঠিক আছে। এইদিকে দিন যেতে থাকে। আকাশের সাথে ওদের বন্ধুত্ব কিছুটা হতে থাকে, তবে যতটা হলে ভালো বন্ধু হওয়া যায় ঠিক ততটা না। পরীক্ষা শেষ হয়ে যায়। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। আকাশ, তোকে কিছু কথা বলার ছিল আমার। কি কথা? আমি একটা কাজে দেশের বাইরে যাব, তবে কবে ফিরবো তা জানি না। বড়জোর তুই 1 মাস থাকবি, এর বেশি তো না। না রে, আমি এবার বেশি থাকতে পারি, অনেক কাজ আছে। তাছাড়া আমি কবে আসবো জানি না, তবে যদি আসি 3 মাসের মধ্যে ফিরে আসবো। আর যদি এই 3 মাসের মধ্যে না ফিরি আসি তাহলে কি বলছিস না কেন? তাহলে হয়তো আমি 3 বছরও আমার আর আশা হবে না। তবে তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করব আমি। তোকে অনেক মিস করব রে। তুই কান্না করলে আমি যাব কি করে বল? ঠিক আছে, কান্না করব না, আমি তোর অপেক্ষায় থাকবো। চলি তাহলে বন্ধু, নিজের খেয়াল রাখিস। আর একটা কথা, ওদের সাথে তেমন একটা মেশার দরকার নেই। আমি থাকবো না, না জানি ওরা তোকে কোন বিপদে ফেলে দেয়, তা নিয়ে আমার চিন্তা হয়। ওরা মনে হয় অনেকটা ভালো হয়ে গিয়েছে, এরকমটা করবে বলে তো মনে হচ্ছে না। এখনো কিছুই দেখিসনি তুই? তোর পিছনে এখনো রকি পড়ে আছে, ওর তোর ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে ওদের থেকে সাবধানে থাকিস। আমি এখানকার ওসিকে সবকিছু বলে রেখেছি, উনি কিছু হলে দেখে নেবে। ওসিকে কি বলেছিলি? দেখ, ওরা তোর পকেটে কোনো কিছু ঢুকিয়ে দিয়ে তোকে বিপদে ফেলার চেষ্টা করবে, সেজন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। সত্যি বন্ধু, তোর উপকার আমি কখনো ভুলবো না। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করব তোর ঋণ শোধ করে দেওয়ার। এরকম কিছু যেন না আসে, আঙ্কেল আন্টি খেয়াল রাখিস তুই। আবিদ চলে যায়। চলে যাওয়ার সময় বাকি বন্ধুদের সাথেও কথা বলে নেয়। ওদের সাথে কথা শেষ করে বিদায় নিয়ে চলে যায়।
এদিকে আকাশ ভার্সিটির থেকে সরাসরি প্রাইভেট পড়াতে চলে যায়। অন্যদিকে আবির তো চলে গিয়েছে। তো কি হয়েছে? আরে এবার কিন্তু আকাশের উপরে প্রতিশোধ নেওয়ার সুযোগ চলে এসেছে। এটা করা কি ঠিক হবে? তুই কি ঠিক আছিস? তুই হঠাৎ করে এরকম কথা বলছিস? দেখ, ছেলেটা গরিব ঠিক আছে, কিন্তু ও তো আমাদের সাথে মেশার জন্যও আসে না। তাহলে কেন শুধু শুধু ওর ক্ষতি করতে যাব? তাছাড়া আমরা তো পড়াশোনার ব্যাপারে ওর থেকে কত রকমের সাহায্য নিয়ে থাকি। এইরকম করলে ও আমাদের আর সাহায্য করবে? দেখ ইরা, তুই যদি না থাকিস তাহলে থাকিস না, সমস্যা নেই, আমরা তো আছি। ঠিক আছে, তোরা থাক, আমি এবার বাসায় যাব, অনেক কাজ আছে আমার। ঠিক আছে, কাল আবার দেখা হবে। টিউশনি শেষ করে কিছু টাকা পায়। ওই টাকাগুলো নিয়ে কিছু বাজার করে চলে আসে বাসায়। সাথে ওর বাবা মায়ের জন্য ওষুধও নিয়ে আসে। এই নাও ওষুধ, আর এই নাও বাজার। বাবা, আমার যে অবস্থায় আমি মনে হয় রান্না করতে পারবো না। কি করব বলো, আমাদের যে পোড়া কপাল। এই বয়সে ভেবেছিলাম ছেলেকে বিয়ে দিয়ে দিব, ছেলের বউ আমাদের সেবা যত্ন করবে, কিন্তু এখন দেখি আমাদের পাশে ছেলে ছাড়া আর কেউই নেই। বাবা চিন্তা করো না, আমি রান্না করে নিয়ে আসতেছি, তোমরা রেস্ট নাও। তুই কি পারবি করতে? দেখি না কতটুকু পারি। এইদিকে রান্না শেষ করে আকাশ ওর বাবা মায়ের সাথে খেতে বসে। খাওয়া শেষ করে পড়তে বসে, আর ওর বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়ে। আকাশ পড়তেছে আর ভাবতেছে ওর ভবিষ্যৎ নিয়ে, কিভাবে ওর বাবা মায়ের দেখাশোনা করবে তা নিয়ে। অন্যদিকে পরের দিন ভার্সিটিতে ইরা আকাশকে দেখতে পেয়ে ডাক দেয়। এই আকাশ, আকাশ, এই আকাশ। কারো মুখে নিজের নাম শুনে চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আরে গাধার বাচ্চা, পেছনে কি তাকাতে পারছিস না? গাধা তো পিছনে কখনো তাকায় না, কিন্তু আমাকে গাধা বললো কে? আমি বলেছি। আমাকে কোন দিক দিয়ে গাধা লাগে তোর কাছে? কোনো একটা দিক দিয়ে তো লাগেই, যার জন্য গাধা বলে ডেকেছি। আচ্ছা, সেসব কথা বাদ দিলাম, কেন ডেকেছিস তা বল। তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। দেখ, আমি এখন অঙ্ক করে দিতে পারবো না, আর তাই আর নাই তোর সাথে গল্প করার মতো সময় আছে আমার। আরে শুনে জানা। একটু না। আচ্ছা, ওই দিকটায় গিয়ে না হয় কথা বলি। জি না, কোনো দিকেই না। এই বলে চলে আসে, কেননা আকাশ আবিরের কথা মনে রেখেছে। আবির তো বলেছিল ওরা যে কোনোভাবে আমাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করে যাবে, আর আমাকে এটাও বলে দিয়েছে ওদের সাথে যেন না মিশি। কিন্তু ইরা আজকে আমাকে এরকম ভাবে ডাকলো কেন, তাই তো বুঝতে পারলাম না। সে যাক গিয়ে, আমি আমার মতো করে ক্লাসে যাই। ক্লাসের দিকে হাঁটা ধরে, তখন তানু এসে সামনে দাঁড়ায়, আর ওর সাথে আরো একটা মেয়েও আসে। আকাশ, কোথায় যাচ্ছ? এই তো পার্কের দিকে যাচ্ছি, যাবি কি আমার সাথে? অবশ্যই যাব। তা কোন দিকটায় গিয়ে বসবে বলো, আমরা না হয় ওখানে গিয়ে বসবো। তার দরকার হবে না, আমার কাছ থেকে দূরে সরে গিয়ে বসলেই হবে। তা তো আমি পারবো না, তোমাকে আমার যে অনেক ভালো লাগে, আমি তো তোমাকে কাছে পেতে চাই। ছি ছি ছি, এসব কি কথা বলছেন? ঠিক কথাই তো বললাম। ওদের কাছ থেকে পালিয়ে আসার সময় ইরার সাথে ধাক্কা লাগে। আকাশ তো ভেবেছিল ইরা হয়তো ওটে মারবে, কিন্তু ইরা তেমন কিছুই করেনি। কি ভেবেছো, মারবো তোকে? তা এখন বল, এইভাবে কাকে দেখে দৌড়াচ্ছিলি? আকাশ তারপর ইরাকে কথাগুলো বলে। সবটা শোনার পর যা ভেবেছিলাম তাই হলো। মানে? আমি তখন তোকে এটাই বলতে চেয়েছিলাম, রকি, তানু আর ওরা মিলে তোর পেছনে লেগেছে তোর ক্ষতি করার জন্য। তুমি তো ওদের দলে, তাহলে আমাকে কেন এইসব কথা বললে? তা তোর না জানলেও চলবে, তুই ওর থেকে সাবধানে থাকিস। আমি কাল থেকে আর ভার্সিটিতে আসবো না, কয়েক মাসের একটা জায়গায় যাব। কবে আসবো তারও কোনো ঠিক নেই, তাই যাওয়ার আগে এতটুকু বলবো, একটু সাবধানে থাকিস ওর থেকে। তোকেও ধন্যবাদ যাওয়ার আগে সবটা বলে যাওয়ার জন্য। আমি তখন ভেবেছিলাম আমাকে আবার ফাঁসাতে, হয়তো তখন ওইভাবে ডেকেছিলে, তাই আমি তোমার কথা না শুনে চলে আসছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার না, নিজের খেয়াল রাখিস। এবার ওখান থেকে ইরাও চলে যায়। এভাবে ইরা আর আবির, ওরা দুজনই আকাশের মাঝ থেকে হারিয়ে যায়। তবে ইরার সাথে আকাশের এখন আর সেরকমভাবে কোনো কথা বা দেখা হতো না, আর নাই তেমন একটা বন্ধুত্ব হতো। কিছুক্ষণ পরে আকাশের নাম্বারে কল আসে হসপিটাল থেকে। আঙ্কেল, আপনি এই অসময়ে কল দিয়েছেন? তোমার বাবা মায়ের অবস্থা অনেক খারাপ, তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো। আঙ্কেল, আমি এখনই আসতেছি। তাড়াতাড়ি আসো। পাশেই তখন রকি আর তানু ছিল। ওদের কোনো কথার গুরুত্ব না দিয়ে চলে আসে হসপিটালের দিকে। ওখানে এসে জানতে পারে আকাশের বাবা মা আর নেই, দুজনই মারা যায়। ওনাদের এইভাবে দেখে আকাশ তো কান্না করতে থাকে। ডক্টর আকাশকে সান্ত্বনা দিতে থাকে। তারপর সব কিছু ব্যবস্থা করে দিয়ে আকাশের বাবা মাকে মাটি দেওয়া হয়। টানা 1 সপ্তাহ আকাশ নাই কারোর সাথে কথা বলেছে, আর নাই ঠিকভাবে খাবার খেয়েছে, শুধু একা একা একটা কোনায় পড়ে থাকতো।
7 দিন পর হঠাৎ করে একটা লোক আসে ওদের বাসায়। আপনার পরিচয় কি? আপনাকে তো ঠিক চিনলাম না। এখানে শাহজাহান আর পারুল আক্তার নামে কি কেউ থাকে? জি থাকতো, কিন্তু ওনারা 1 সপ্তাহ আগে হসপিটালে মারা যায়। কিন্তু আপনি কে? আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। তুমি ওনাদের কি হও? জি বলুন, কি দরকার? আমি ওনাদের একমাত্র ছেলে। আপনার বাবা মা একটা বীমা করে গিয়েছিল, বীমাটা ছিল 4 কোটি টাকা। যেহেতু ওনারা দুইজনে মারা যায় আর এখনো ওনারা সে টাকা পরিশোধ করতে পারেনি, তাই সেই হিসাবে ওনারা মারা যাওয়ার সাথে সাথে টাকা আর দিতে হবে না, উল্টা কোম্পানি থেকে আপনার হাতে 4 কোটি টাকা তুলে দিতে হবে। তার জন্য ওনাদের ডেথ সার্টিফিকেট এবং মেডিকেল রিপোর্ট গুলো দিতে হবে। যদি ওনাদের কোনো রোগ থাকে তাহলে কি পাবো টাকাগুলো? পাবেন, তবে বড় কোনো রোগ থাকলে পাবেন না। কিন্তু যেমন ওনার এই রোগগুলো ছিল, কিন্তু উনি অন্য রোগ মারা গেছেন, এরকম হলে পাবেন। তাহলে বুঝতে পারছেন তো সবকিছু? আপনি তাহলে সবকিছু তৈরি করে রাখুন, আমি এসে 3 দিন পর নিয়ে যাব। উনি যাওয়ার পর আকাশ সবকিছু তৈরি করে রাখে। তারপর সবকিছু মজা দেওয়ার 1 সপ্তাহ পর পুরো টাকাটা আকাশ হাতে পায়। টাকা হাতে পাওয়ার পরই 3 বছর শেষ হয়। বর্তমানে এখন কি হতে চলেছে তা আপনারা নিজের চোখে পড়ুন আর শুনুন। বর্তমানে স্যার, আপনার একটা মিটিং আছে, তাই আপনাকে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে বেরিয়ে পড়তে হবে, নয়তো অনেক লেট হয়ে যাবে। কিছু হবে না, খাবার দিতে বলো আগে, আর আমার কোটটা পরিয়ে দাও। জি স্যার, এখনই পরিয়ে দিচ্ছি। কোট পরার ভিতরে নাস্তাও করে নেয়। তারপর কিছু সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়া অফিসের দিকে, কেননা এখন আকাশ নাম্বার 1 বিজনেসম্যানের টাকা এত টাকা কামিয়েছে যা বলার বাহিরে। অন্যদিকে রকি, কোথায় তুমি? এই তো আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তাড়াতাড়ি আমার খাবার দাও। দিচ্ছি তো। তা তোমাকে যা যা বলছি তা কি মনে আছে তোমার? থাকবে না কেন? তবে তোমাকে তো বলা হয়নি একটা কথা। কি কথা? আরে আমার তো আবিরদের কোম্পানির সব কিছু কিনে ফেলার জন্য আজকে যাচ্ছি একটা নিলামে। সত্যি বলছো? সত্যি। আমি তাহলে এখন আসি। আচ্ছা, সাবধানে যাও। রকি বেরিয়ে পড়ে। আপনাদের তো বলা হয়নি, রকি আর তানু একে অপরকে ভালোবেসে বিয়ে করে নেয়। বুঝতেই তো পারছেন, দুজনে সে কলেজ লাইফ থেকে এক হয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করে গিয়েছে, এখনো ঠিক তাই করে যাচ্ছে। বর্তমানে শোনো, যত টাকা লাগুক তুমি ওদের সম্পত্তি কিনে নাও, তাহলে আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। ঠিক বলেছ। আমরা তো প্রতিশোধ নিব। ওর জন্য আমরা কোনোভাবেই কোনো কিছুর করে উঠতে পারিনি। ঠিক বলছো। আবিরের জন্য ওই ছোট লোক ছেলেটার বাচ্চাটাও আমাকে মেরেছে। এত তাড়াতাড়ি তা ভুলে যাই কি করে আমি? কিন্তু আবিরের মতো অনেক টাকা ছিল, তাহলে ওরা এত অসহায় হলো কি করে? আরে আবির তো বিদেশে গিয়েছে, 4 বছর হয়েছে। এই 4 বছরে ও একবারের জন্য দেশে ফিরে আসেনি। তাহলে আর কি করে বাকিটা হবে বলো? এই 4 বছরের ভিতরে ওদের কোম্পানির দেনার দায়ে আস্তে আস্তে ডুবে যায়। এখন নিলাম হবে ওদের বাড়িটা। শোনো না, আমিও আসি তোমার সাথে। ঠিক আছে, চলো। এইদিকে ওরা দুজন চলে আসে। অন্যদিকে আকাশ এখনো বাসায় বেরিয়ে আসতে থাকেন, কেননা আকাশও খবর পেয়েছে আবিরদের বাড়িটা বিক্রি করা হবে। তাই আকাশ তো যেতে পারবে না, সেজন্য ও লোকদের বলে, এই ঠিকানায় যাবে, এখানে আজকে নিলাম হবে। আমি যে কোনো মূল্যে ওই বাড়িটা পেতে চাই। কিন্তু কত কোটি টাকা হলে আমরা তা নেব? যত কোটি টাকা লাগুক, আমার যে কোনো মূল্যে এই বাড়িটা চাই। এবার যত টাকা খরচ করতে হয় করো, তবে বাড়িটা কিন্তু আমার চাই। এই নাও চেক, যত টাকা লাগবে তা বসিয়ে দিয়ে চেক ওনাদের হাতে দিয়ে চলে আসবে। ঠিক আছে স্যার। চেক দিয়ে আকাশ আবার চলে আসে দেশের বাইরে, কেননা দেশের বাইরের আকাশের কিছু কাজ আছে, যার জন্য ওখানে যাওয়া। আকাশের লোক তো ওই জায়গায় চলে আসে। এদিকে নিলাম শুরু হয়। অনেক কিছুর পর বাড়িটা 2 কোটি টাকার বিনিময়ে কিনে নেয়। বাড়িটা রকি আর তানু না কিনতে পেরে রাগে ওখান থেকে চলে আসে। এটা কি হলো? 80 লক্ষ টাকার বাড়ি কেউ 2 কোটি টাকা দিয়ে কে কেনে? আমিও তো ভাবছি, কে এই লোক যে এত কোটি টাকা লস করে এই বাড়িটা কিনে নিল? আমারও তো সেই একই প্রশ্ন, কার এতটা প্রয়োজন ছিল বাড়িটা? মাঝখান দিয়ে আমরা বাড়িটা আর কিনতে পারলাম না। অন্যদিকে আমেরিকায় চলে আসে। ওখানে আসার পর একটা হোটেলে উঠে রেস্ট নিতে থাকে। কিছুক্ষণ পরেই আমে পাশটা ঘোরার জন্য বের হয়। তখন সামনে আবিরের মতো কাউকে দেখতে পেল, কিন্তু ডাক দেওয়ার আগেই হারিয়ে গেল। সময় স্যার, কিছু হয়েছে? না, আমি ঠিক আছি। তোমরা একটা কাজ করো,
এই দিকটায় গিয়ে দেখো কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে ওই দিকটায় আমি একটু ঘুরে দেখব। স্যার 5 মিনিট সময় দেন আমাকে, আমি দেখতেছি। ওরা সবকিছু দেখে নেয়। কোনো প্রকার সমস্যা না থাকায় আকাশ ওখানে কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকে। একটু পরেই ইরাকে দেখতে পাচ্ছে সামনে, কিন্তু এখন এটাকে চোখের ভ্রম বলে ধরে নেয়। ইরা এখানে আসবে কোথায় থেকে? আচ্ছা, আমি তখন ইরার মতো আবিরকেও দেখে এরকম করলাম না তো? এটাই হবে। নয়তো আবিরকে আমি এতবার ডাকার পরও ও কেন আমার পাকে সাড়া দেয়নি, তা তো আমাকে ভাবতে হবে। তাহলে কি দুটো আমার ভ্রম ছিল? কথাগুলো নিজের মনে মনে ভাবতে থাকে। ভাবনার চিন্তা ভেদ করে আকাশ ওখান থেকে উঠে চলে আসে। এরপর ওই দেশে মোটামুটি 7 দিনের মতো থাকতে হয়েছে। এই 7 দিনে আকাশ আবির আর ইরার কোনো দেখা পায়নি। 7 দিন পর দেশে ফিরে আসে। এসে ওর লোকদের বলে, তোমাদের যে কাজটা করতে দিয়েছি সে কাজটা কি করা হয়েছে? জি স্যার, আপনার কথা মতন 2 কোটি টাকা দিয়ে ওই বাড়িটা আর আশেপাশে যা কিছু জড়িত ছিল সব কিনেছি। কিন্তু স্যার একটা কথা বলবো কি? কি কথা? স্যার এতগুলো টাকা খরচ করে আপনি এই বাড়িটা কেন কিনতে গেলেন, যদি একটু বলতেন। কেন, নিলামে কি বাড়িটার দাম আরো কম ছিল? জি স্যার। কত ছিল? স্যার বাড়িটার দাম আর আশেপাশে বাকি যা আছে তা নিয়ে ধরা হয়েছে 60 লক্ষ টাকা। তাহলে তো তোমরা 1 কোটি টাকার মধ্যে কিনে ফেলার কথা, কিন্তু ওখানে এত বেশি টাকা লাগলো কেন? রকি গ্রুপের রকি আর ওনার বউও এখানে এসেছিল। ওনাদের জন্য শেষমেশ আমাদের 2 কোটি বলতে হয়েছে, কারণ আপনি তো বলেছিলেন যত টাকা লাগুক আপনি দিবেন। তাই আর আমরা কোনো দিক না তাকিয়ে বাড়িটা কেনার জন্য দাম একটু বেশি বলে ফেলছি। সমস্যা নেই, ওরা দুজন সে কলেজ লাইফ থেকে আমার পিছনে যে পড়ে রয়েছে তা এখনো আছে। ওদের তো আমি শিক্ষা দিয়ে ছাড়বো, তবে আস্তে আস্তে দিব। তোমরা এখন কাগজপত্র সবকিছু কি নিয়ে এসেছো? জি স্যার, এই নিন ফাইল। ফাইল হাতে নিয়ে দেখতে থাকে। সবটা দেখা শেষ হলে, আচ্ছা, আমি যতদূর জানি ওই রকি গ্রুপের কিছু শেয়ার ওরা বিক্রয় করবে। তুমি এই ব্যাপারে খোঁজ নাও, আমি ওদের শেয়ার কিনে নিব। ঠিক আছে স্যার, তাই করব। কিছুদিন পর আকাশের বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, তাই আকাশ ওনাদের কবের কাছে যায় আর কবর জিয়ারত করে নেয়। তোমরা একটা কাজ করো, এই জায়গার আশেপাশে যত এতিমখানা আছে সব এতিমখানায় একটা করে গরু আর 10 লক্ষ টাকা করে দিয়ে দাও। আর সাথে এও বলবে এই গরু যেন জবাই করে, ওখানে থাকা সব বাচ্চারা যেন খেতে পায়। আর পথের আশেপাশে যতজন দরিদ্র মানুষ দেখবে তাদের হাতে এই পণ্য আর 1000 টাকা করে দিয়ে আসবে। এই কাজগুলো আমি তাড়াতাড়ি যেন শেষ হয়। চিন্তা করবেন না, আপনার কথা মতন আগের আমরা 15টা গরু কিনে রেখেছিলাম। এখন শুধু আমাদের লোকদের দিয়ে গরু আর টাকা পাঠিয়ে দেবো, সাথে ওনাদের বাকিটা কি কি করতে হবে সে বিষয়েও বুঝিয়ে দেবো। তাই করো। এখন ভোর 7টা বাজে, 8টার ভিতরে যেন এতিমখানায় সব পৌঁছে যায়। আর বাকিরা দরিদ্র যারা আছে তাদের কাছে সাহায্য নিয়ে যাও। ঠিক আছে স্যার। ওরা ওদের কাজে লেগে পড়ে। এইদিকে দুপুরের দিকে আকাশ ওর বাসায় বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর, স্যার একটা লোক এসেছে আপনার সাথে দেখা করতে। আমার সাথে কে আসবে এখন দেখা করতে? জানি না, তবে আপনার ছবি দেখিয়েছি। তবে ছবিটা দেখে মনে হলো আপনারা একে অপরে চেনেন। আমার সাথে তো আবির ছাড়া আর কারোর ছবি নেই। আচ্ছা, আবির আসেনি তো? তাই পকেট থেকে মোবাইল বের করে আবিরের একটা ছবি দেখায়, কিন্তু লোকটা বলে, এটা ওই ব্যক্তি না। আচ্ছা, নিয়ে আসো তাহলে। ঠিক আছে স্যার। ওরা লোকটাকে নিয়ে আসে। লোকটা আসার পর আকাশের কাছে সাহায্য চায়। আকাশ কিছু টাকা দিয়ে সাহায্য করে দেয়। এরপর কিছুদিনের মধ্যে আকাশের কোম্পানিতে পিএ পদের জন্য আর কোম্পানিতে কিছু লোক নিয়োগ করার জন্য সার্কুলার ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে অনেক এসে সার্কুলার দেখে অ্যাপ্লাই করতে থাকে। কিছুদিন পর, স্যার রকি গ্রুপের তথ্য পেয়েছি। কি তথ্য পেয়েছো? স্যার রকি গ্রুপে ওরা 30% শেয়ার বিক্রি করবে। তাহলে আমি যা ভেবেছিলাম তা তো হবে না আর? জি স্যার, ওই কোম্পানিতে 50% শেয়ার রকির নামে, 10% ওনার বইয়ের নামে, আর বাকি 40% উনি বিক্রি করবে। তবে আগে যারা শেয়ার হোল্ডার ছিল তারা শেয়ার বিক্রি করবে দিবে। আমি যদি 40% শেয়ার কিনে নেই তাহলে তো আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। কেন পারবেন না স্যার? আমার তো মূলত ওই কোম্পানির সিইও এর চেয়ারটাই আমার চাই। তার জন্য তো আপনাকে 51% শেয়ার ক্রয় করতে হবে, কিন্তু তা তো সম্ভব না। আর তাই তো দেখছি, তাহলে ওই জায়গায় আর শেয়ার কিনে কোনো লাভ হবে না। তাই তো দেখতেছি স্যার, কিন্তু এখন তাহলে কি করবেন স্যার? একটা উপায় তো আছে। কি উপায়? তা তোমাদের পরে বলবো।
এখন তোমরা আমাকে এটা বলো, ওদের কোম্পানি কোন পণ্যের কত টাকা রেট দেয় তা আমাকে জানাবে। তার জন্য আমরা কি করব স্যার? ওদের চেয়ে কম রেটে পণ্য আমরা ছাড়বো। এতে তো আমি নিজের ক্ষতি করে হলেও ওদের অনেক বিরাট বড় ক্ষতি যে হয়ে যাব। কিন্তু স্যার এতে আমাদের লাভ কি? লাভ আছে অনেক। নিজের ক্ষতি করে আবার কিভাবে লাভ হয়? রকি গ্রুপের পণ্যের চাইতে আমাদের পণ্যগুলোর দাম অর্ধেক করে দাও। তারপর মার্কেটে থাকতে হলে ওদের আমার থেকেও কম মূল্যে পণ্য বাজারে ছাড়তে হবে। আমার যদি ক্ষতি হয় এতে 5 কোটি, কিন্তু রকি গ্রুপের ক্ষতি হবে এতে করে প্রায় 10 কোটি টাকার মতো হবে, যা বর্তমানে এখন রকি গ্রুপের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। ঠিক আছে স্যার, আপনি যা চাইছেন তাই হবে। আমরা সব কিছু সামলে নেব, আপনাকে এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। কোম্পানিতে লোক লাগবে, তা নিয়ে কি ব্যবস্থা নিলেন? স্যার বিজ্ঞাপন তো দিয়েছি, অনেক লোকে তো অ্যাপ্লাই করছে। এখন শুধুমাত্র ওদের ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়ার ফল। তাহলে ওই কাজটা করে রেখে দিও, আমি দেখি অন্য কাজে যাই। আর ইন্টারভিউ কবে তা আমাকে জানিয়ে দিও। ঠিক আছে স্যার, তাই হবে। দিন যেতে থাকে, ইন্টারভিউর তারিখও চলে আসে। সবাই এক এক করে ইন্টারভিউ দিতে থাকে। এইদিকে ওদের উপরে নজর রাখতে থাকে, কে কি করে না করে সব ব্যাপারে। 2টা জায়গায় ইন্টারভিউ নিচ্ছে, কেননা এখানে 2টা পদে যে ইন্টারভিউ হচ্ছে সেজন্য তা 2টা রুমের মধ্যে হয়। একে একে সবাই ইন্টারভিউ দিচ্ছে। এদিকে মনিটরে আকাশ একজনের চেহারা দেখে অবাক হয়ে যায়, কেননা সে আর কেউ ছিল না, আবির ছিল। আবিরকে হঠাৎ এতগুলো বছর পর দেখতে পেয়ে আকাশ তো অনেক খুশি হয়ে যায়। তাই সাথে সাথে ইন্টারভিউ নিতে থাকা একটা লোককে কল দেয়। জি স্যার, বলুন। এখন যে লোকটা ইন্টারভিউ দিচ্ছে তার নাম আবির কিনা একটু দেখেন তো, আর এই কলেজগুলা থেকে পাশ করেছে কিনা তা দেখে জানান তো। 1 মিনিটে দেখতেছি আমি। লোকটা দেখতে থাকে আর আকাশকে সবটা বলে দিচ্ছে। সবটা শোনার পর, একটা কাজ করুন, বাকি সবার মধ্যে যারা পাশ করেছে ওদের সাথে এর ফাইলটা রেখে দিন। ওকে তোমরা বাড়তি কোনো প্রশ্ন করতে হবে না, আমি যেগুলো বলে দিব সেগুলোই করবে। ঠিক আছে স্যার। আকাশ কিছু প্রশ্ন দেয়, ওগুলো তার লোক আবিরকের কাছে বলে। এরপর আবির প্রশ্নগুলোর উত্তর দিতে থাকে। সবটা দেওয়া শেষ হলে, আপনি এখন আসতে পারেন, আমরা 7 দিন পর আপনাকে কল দিয়ে জানিয়ে দেব। ঠিক আছে স্যার। এইদিকে তো শেষ হয়েছে, এবার অন্যদিকে দেখার পালা। পিএর জন্য যারা ইন্টারভিউ দিতে এসেছে এবার ওদেরকে দেখতে থাকে। ওখানেও সেম কাহিনী, কেননা ওখানে ছিল ইরা। ওদের দুজনকে এইভাবে দেখবে যা আকাশ কল্পনাও করেনি, কিন্তু আগের চেয়ে ইরার মুখটা অনেক শুকনো মনে হচ্ছে। এরপর বাকিটা চলতে থাকে। পরের দিন যখন আকাশ অফিসে আসে তখন সবগুলো ফাইল নিয়ে এসে আকাশকে দেওয়া হয়। স্যার এই নিন ফাইলগুলো, এখান থেকে আপনি কাকে সিলেক্ট করবেন করে নিতে পারেন। আচ্ছা, ফাইলগুলো রেখে দিয়ে যাও, আমি দেখতেছি। আর 2 ঘন্টায় যেন আমাকে কেউ ডিস্টার্ব না করে। ঠিক আছে স্যার, আমি বাইরে থেকে ব্যাপারটা দেখতেছি। এইদিকে ফাইলগুলো এক এক করে দেখতে থাকে। সবটা দেখা শেষ হলে মোটামুটি অনেকে ভালোভাবে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু আকাশ, আবির আর ইরাকে তো রাখতেই হবে। অন্যদিকে আরও অনেক ভালো ক্যান্ডিডেট আছে, তাই তেমন কিছু না করে আবিরকে চাকরি না দিয়ে যে ভালো রেজাল্ট করেছে তাকে চাকরিটা দিয়ে দেয়। এখন হয়তো আপনারা ভাবতে পারেন আবির তো আকাশের অনেক অনেক উপকার করেছে, কিন্তু আকাশ আজকে আবিরের এই অসহায়ের সময় পাশে এসে দাঁড়ায়নি। দেখুন, আপনারা এখনই এই লাইন পড়ে বিচলিত হবেন না, কেননা গল্পের ট্রুস্ট তো এখন এই জায়গায়। তা কি সেটা আপনারা 2 দিন পরই না হয় জানতে পারবেন, কিন্তু পিএ হিসেবে ইরাকেই রেখে দেওয়া হয়। সিকিউরিটি। জি স্যার, ডাকছেন? ওই লোকটাকে সিলেক্ট করলাম, আর এই আবির নামে যে লোকটা আছে ওনাকেও আসতে বলবেন সাথে। জি স্যার, তাই হবে। আর পিএ পদে যারা ছিল ওখান থেকে কাকে রেখে দেবো স্যার? এই তো ফাইল তোমার হাতে দেওয়া আছে, এই 3 জনকে জয়েন্টের দিন আসতে বলো। তাই হবে স্যার। এইদিকে ওদের কাছে চাকরির কথা জানিয়ে দেওয়া হয়। ওই দিন ওরা 3 জন যখন আসলো তখন ইরা তো আবিরকে দেখে শকড, আর আবিরও ইরাকে দেখে সেম ভাবে শকড হয়। এ কি ইরা, তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আমি এখানে অ্যাপ্লাই করছি, আমাকে আসতে বলেছে। তা তুমি কিসে অ্যাপ্লাই করছো? আমি তো পিএর জন্য করেছি, তা আমাদের চাকরিটা হয়েছে, নয়তো আমাদের তো ডাকতো না। হঠাৎ পাশে থাকা ছেলেটা বলে ওঠে, আপনারা কি পূর্ব পরিচিত? হ্যাঁ, আমরা কলেজ লাইফ থেকে। ও আচ্ছা, কিন্তু আমরা দুজনই একে
পদে কিভাবে গেলাম তা তো বুঝতে পারছি না। এটা সম্ভব হলো কি করে? আমার মাথায় তো এটা আসেনি। তখনই আকাশের লোক এসে পাশে থাকা লোককে ডেকে নেয়। এই ছেলে স্যার তোমাকে ডাকছে। আচ্ছা আমি। ছেলেটি ভিতরে যায় আর ফাইলে সই করে, হাসি মুখে বেরিয়ে পড়ে। তোমার চাকরি কি হয়ে গিয়েছে? জি ভাই, কিন্তু আমাকে চাকরিতে নিল, আপনাকে কেন ডাকলো না তা তো বুঝতে পারছি না। আচ্ছা, ভেতরে নিয়ে গিয়ে বলবে তো, তখন না হয় জেনে নিব। ঠিক আছে, আপনাদের ইচ্ছে, তাহলে ভাই আমি চললাম। ছেলেটি যাওয়ার পর আপনি বাইরে থাকা আবির আর ইরা ওদের দুজনকে ভিতরে ডাকবেন, তাও একসাথে। আর ওরা রুমে আসার পর বাহিরে থেকে কেউ যেন ভিতরে না আসতে পারে। যতই গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, কেউই যেন ভিতরে না আসতে পারে। তার আগে 3 কাপ কফি আমার রুমে দিয়ে যেতে বলুন। ঠিক আছে স্যার। কফি দেওয়ার পর আবির আর ইরা রুমের ভেতরে যাওয়ার পর দেখে অফিসের সিইও উল্টো দিকে ঘিরে বসে আছে। এভাবে ওনাকে বসতে দেখে ওরা কিছু বলল না। বসে পড়ুন আপনারা দুজনে। আকাশের কথা শুনে ওদের দুইজনেরই কেমন একটা পরিচিত মনে হচ্ছে, কিন্তু ওরা ওতে তেমন একটা গুরুত্ব না দিয়ে বসে পড়ে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমি জানি আপনার প্রশ্ন কি, আর এর উত্তরও আমার কাছে জানা আছে। আপনি জানেন তাহলে? হুম। আপনার কণ্ঠটা বারবার কেমন যেন পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, কে আপনি? এবার আকাশ যখন চেয়ার ঘুরিয়ে সামনে আসে, ওরা তো আকাশকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় আর চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। আকাশ, তুই এখানে? আচ্ছা, তুমি এখানে, তাও কোম্পানির সিইও চেয়ারে বসে আছো? আকাশ, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে একটু খুলে বলবি কি? বলবো বলে তোদের আজকে ডেকেছি। ইরার জব তো হয়ে গিয়েছে। ইরা না হয় কাল থেকে জয়েন করবি, কিন্তু আমাকে কেন ডাকলি? এত বছর পর তোর সাথে দেখা, কথা তো থাকবেই অনেক। কিন্তু তার জন্য আমরা কোথায় বসে আড্ডা দিয়ে ও তো কোথাও বলতে পারতাম। শুধু কথা বলার জন্য তুই অফিসে ডেকে আনলি? বেশি কথা বলবি না। তার আগে তোমরা দুজনেই উত্তর দাও আমাকে। কিসের উত্তর? তোমার কাছ থেকে আমি কিছু জানতে চাই না। কিভাবে তোমাদের পরিস্থিতি খারাপ যাওয়ার পর তোমাকে এখন এইভাবে কাজ করতে হচ্ছে তা আমি জানতে চাই না। কিন্তু আবির, তুই দেশের বাইরে যাওয়ার পর আমার সাথে কেন যোগাযোগ করলি না? এটা কিভাবে পারলি তুই? তোর সাথে যোগাযোগ করব কি আমি? ওখানে যাওয়ার পর আমার যে কি অবস্থা হয়েছে তা শুধু আমি জানি, আর ওটার জন্য আমার আজকে এই দশা। তাহলে বল কি হয়েছিল? তাহলে শোন। আগে কফি খেতে থাক, কফি খেতে খেতে বল। এরপর আবির সবটা বলতে থাকে। আবিরের কথা শুনে আকাশের চোখের পানি তো বের হয়, সাথে ইরারও মন খারাপ হয়ে যায়। সত্যি বন্ধু, আমি বুঝতে পারিনি তোর সাথে এত কিছু হয়ে যাবে। থাক, বাদ দে, আমি এখন উঠি রে। কোথায় যাবি তুই? অন্য কোম্পানিতে জব দেখব। অন্য কোম্পানিতে কেন? কি করব? তোর এখানে তো আমি জব পাইনি, তাহলে অন্য কোথাও ট্রাই করতে হবে। আচ্ছা, তোর কি মনে হয় আমি কি চাইলে তোকে একটা জব দিতে পারতাম না? পারতি, কারণ তোর এখন এতই ক্ষমতা যে তুই রিকমেন্ডেশন করলেই যে কোনো জায়গায় আমার চাকরি হতে সময় লাগবে না। কিন্তু তুই যখন চাকরি দিলি না, তখন ওর পিছনের কারণ আছে, আমি জানি, কিন্তু সে কারণটা কি বলবি? কারণ হচ্ছে আমি চাই না তুই আমার অফিসে চাকরি করিস। আমি চাই তুই আগের মতো নিজে ব্যবসা করে প্রতিষ্ঠিত হও। আমার এখানে চাকরি করলে তুই আমাকে স্যার বলে ডাকবি, তা আমি নিতে পারবো না। কিন্তু ব্যবসা করার মতো টাকা ও তো আমার কাছে নেই। তার উপর তুই জানিস এখানেও আমার কাছে কিছু নেই। বাড়িটা তো আগে থেকেই বিক্রি হয়ে গেছে ব্যাংক থেকে। এখন কিভাবে কি করব? বন্ধু, তুই এত টেনশন নিতে হবে না। তোর ব্যবসা করার জন্য যত টাকা লাগে সব টাকা আমি দিব। তুই আমার জন্য কেন শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করতে যাবি? একটা মাইর দিব তোকে। আমার কাছে যখন কিছু ছিল না তখন তুই আমাকে সব দিক দিয়ে সাহায্য করেছিস, তাহলে আজকে যখন আমি তোকে সাহায্য করতে চেয়েছি তখন তুই কেন মানা করছিস বলতো? দেখ, আমি তোকে 1000 টাকা দিয়ে সাহায্য করছি, কিন্তু এখন বাসায় করতে গেলে কোটি টাকা লাগবে। এতগুলো টাকা তো বেশি হয়ে যায়। দেখ, আমি কোনো কিছু জানতে চাই না। আমি তোকে 5 কোটি টাকা দিচ্ছি, তুই এই টাকা দিয়ে আবার ব্যবসা শুরু কর। আর এই নে তোর বাড়ির দলিলপত্র। তোকে দেখার পর আমি এই কয়েকদিনে বাড়িটা আবার তোর নামে করে দিয়েছি। এখন থেকে তোর বাড়িতে তুই থাকবি আর এই টাকা নিয়ে ব্যবসায় শুরু কর।
আবার আমি যে ব্যবসায় করি ওই ব্যবসায় না, অন্য ব্যবসায় ট্রাই করিস। আকাশের কথা শুনে আবির আর ইরার চোখে পানি পড়ে যায়। আবিরও ভাবতে পারেনি যে আকাশ সেই ছোটবেলার বন্ধুত্বের দেওয়া সাহায্যগুলো আজকে এত বড় করে দিবে, তাই আকাশকে জড়িয়ে ধরে। আরে কাঁদছিস কেন তুই? দেখ একদম কাঁদবি না। তাছাড়া তুই যদি এইভাবে কাঁদিস তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই বলে তুই এত কিছু স্যাক্রিফাইস করবি আমার জন্য? আমি তো তোর জন্য নিজের জীবনটা দিয়ে দিতে রাজি। এখানে তো মাত্র কয়েক কোটি টাকা। কিন্তু ইরাকে তোর কাছে রাখবি কেন? ওর তো মনে হচ্ছে অবস্থা অনেক খারাপ। জানি আমি সব কিছু, এই জন্য ওর স্যালারি মাসে 1 লক্ষ করে দিব। এতে ওর আর ওর পরিবারের চলে যাবে। আর ইরা এখন আসতে পারো, বাকিটা জয়েন্ট হওয়ার পর বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার। ইরা যাওয়ার পর একটা কথা বলতো। কি কথা? তুই কি ইরাকে এখনো পছন্দ করিস? কেন বলো তো? তুই যদি ওকে এখনো পছন্দ করিস তাহলে তোর মনের কথা ওকে কেন বলে দিচ্ছিস না? আমি যখন গরিব ছিলাম তখন থেকে আমি ওকে পছন্দ করতাম, তা তুই জানিস। হ্যাঁ জানি, কিন্তু তুই তো এখন ইচ্ছে করলো ওকে তা জানিয়ে দিতে পারিস। আমি গরিব থাকা অবস্থায় ও কখনো আমার সাথে ভালো ব্যবহার করেনি। তাহলে এখন তুই আমাকে বল, আমি এখন এত কিছুর মালিক, আর এখন আমি যে মেয়েকে প্রপোজ করি না সেই মেয়ে আমাকে ভালোবাসা তো অনেক সহজ, আমাকে বিয়ে পর্যন্ত করতে রাজি হয়ে যাবে। তাছাড়া ওকে এখন বললে রাজি হয়ে যাবে, সেজন্য এখন বলবো না। আমি চাই ওর ভিতরে আমার জন্য যদি একটু হলে ভালোবাসা থেকে থাকে, তা যদি কখনো প্রকাশ পায় তাহলে জানাবো। কিন্তু আমি ওকে ততদিন এতটা জ্বালাবো যে নিজে থেকে যেন দূরে চলে যায়। কিন্তু এতে করে তোর কি লাভ হবে? লাভ আছে। কিরকম লাভ? ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমার দেওয়া শত অপমান সহ্য করে থাকলেও আমার পিছু ছাড়বে না। তাছাড়া আমি ওকে ওই রকম ভাবে জ্বালাবো, কথায় কথায় রাগ আর ধমক তো সাথে থাকবেই। এক কথায় কলেজ আর ভার্সিটিতে আমার সাথে যেভাবে আচরণ করত ঠিক সেভাবে আমি ওর সাথে আচরণ করব। তবে যাই করিস না কেন ওকে অন্তত দুঃখ দিস না। কেন বলতো? তুই কি কিছু জানিস না? কি জানবো আমি? ওর বাবা মা কেউ বেঁচে নেই। কথাটা শুনে আকাশও তো আরো বেশি অবাক হয়ে যায়। কি বলছিস তুই? তুই মনে হয় ওর সিভিটা ঠিকভাবে পরে দেখিসনি। যদি দেখতি তাহলে ঠিকই বুঝতে পারতি। আচ্ছা, সেসব বাদ দিলাম। ইরা কিন্তু এখন অনেক অসহায়, সেজন্য আমি বলবো তুই অন্তর ওর সাথে এরকম কিছু করিস না। আমি না তোর কথার কোনো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবি কি আসলে কি হয়েছে? ইরার বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন থেকে ইরার মনে রাগ, অভিমান, জেদ সবকিছু কমে যায়। তখন একদিন ইরার সাথে আমার দেখা হয় রাস্তায়। তখন আমি দেশের বাহিরে যাচ্ছিলাম, তখন ইরার সাথে দেখা হয়। আমি দেখলাম ও একটা ছবি হাতে নিয়ে বসে আছে, তাই আমি ছবিতে থাকে মানুষটা দেখার জন্য ওর কাছে আসলাম। ইরা আমাকে দেখতে পেয়ে চমকে ওঠে। আবির তুই এখানে? আমি ওখানে। কিন্তু তুই আকাশের ছবি এইভাবে দেখছিস কেন? সত্যি করে বল, কাউকে বলবি না তো? আরে বলবো না। বিশ্বাস কর দোস্ত, আমি ইচ্ছে করে ওই দিন আকাশকে এভাবে ফাঁদে ফেলতে চাইনি। তাহলে কেন ওই দিন ওই রকম একটা কাজ করলি? আসলে তানু আর রকি মিলে আকাশকে মারার প্ল্যান করেছিল। কিন্তু কেন? তা আমি জানি না, ওরা বলেছে আমি যদি এরকম কিছু না করি তাহলে ওরা আকাশকে মেরে ফেলবে। সেজন্য আকাশকে বাঁচানোর জন্য আমি এরকমটা করেছি। তাহলে তুই এই ঘটনা ঘটানোর আগে থেকেই তুই আকাশকে ভালোবাসতি? আর ওই দিন আকাশকে ফাঁসাতে আমি যেভাবে নাটক করেছিলাম, আকাশ কিন্তু আমাকে একা পেয়ে ও একবারের জন্য নিজের ফায়দা ওঠায়নি। তখন ওকে আমার আরো ভালো লেগে যায়। কিন্তু কি করব, ওই রকি আর তানুর জন্য আমি কোনো কিছু করতে পারতাম না। তার সাথে আমার বাবা মা তো আকাশকে কখনো মেনে নিবে না, তাই আমি সবকিছু নিজের মধ্যে পুষে রেখেছিলাম। তুই কি আকাশকে এখনো ভালোবাসিস? কিন্তু আমি এখনো বলবো না। যেদিন ও নিজের ভালোবাসা নিয়ে আমার সামনে আসবে সেদিন আমি ওকে বলবো। আচ্ছা, তোর কাছ থেকে শুনেও ভালো লাগলো। আমি তাহলে চলি এখন। ভালো থাকিস। এরপর আমি ওখান থেকে চলে আসি। আর আজকে আবার ওর সাথে দেখা, তখন এই নিয়ে কথা হয়। কিন্তু আমি আর ইরা মোটেও জানতাম না এটা যে তোর অফিস ছিল। সবটা শুনে খুশিকে আবিরকে জড়িয়ে ধরে। তাহলে ইরাও আমাকে ভালোবাসে। বন্ধু, তোকে যে কি বলে ধন্যবাদ দিব
সে ভাষা আমার জানা নেই। তবে আমি ইরাকে এতটুকু কষ্ট পেতে দিব না। ইরার 2 মাস পর জন্মদিন, আর ওই দিনই আমি ওকে সারপ্রাইজ হিসাবে আমি ওকে আমার ভালোবাসার কথা জানাবো। সেটা ভালোই হবে। তাহলে আমি এখন চলি রে বন্ধু। ঠিক আছে, সাবধানে যা। তবে ওই রকি আর তানুকে তো আমি দেখে নিব। ওরা দুজনে এখন স্বামী স্ত্রী, সেজন্য যত রকমের খারাপ কাজ করা যায় ওরা করে যাচ্ছে। চিন্তা করিস না, আমি ওদের পথে বসানোর চেষ্টা করে যাচ্ছি। আর অল্প কয়েকদিন শুধু অপেক্ষা কর, তারপর বুঝতে পারবি। কিন্তু আজকে সব সত্যি কথা বলে তুই কিন্তু আমার অনেক বড় উপকার করলি বন্ধু। তুই তো আমার কম উপকার করলি না বন্ধু। চাকরি না দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছিস, আমার বাড়িটাও ফিরিয়ে দিয়েছিস। বন্ধুই তো বন্ধুর জন্য করবে। তাহলে এখন বাসায় গিয়ে রেস্ট নে। এই নে চেক, সময় করে এইগুলো নিয়ে বাকিটা করে দিস। এখানে 10টা চেকের পাতা আছে, প্রতিটা পাতায় 50 লক্ষ করে আছে। এতে তোর জন্যই ভালো হবে, কারণ সব টাকা তো একদিনে উঠালে রাখতেও পারবি না, সেজন্য আলাদা আলাদাভাবে দিলাম। এতে তোর খরচ করতেও সুবিধা হবে। সেটাই ভালো করেছিস। এখন আপাতত 2 কোটি উঠিয়ে বাকি কাজ আর মালামাল কিনে ফেলবো। বাকিগুলো দিয়ে সবটাই ঠিক হলে বাকিটা শুরু করব। আচ্ছা, তাই করিস। তবে টাকা লাগলে কিন্তু অবশ্যই জানাবি আমাকে। আচ্ছা, জানাবো। আবির তো চলে যায় অন্যদিকে। রকিয়া তানু খাবার পেয়ে যায় ওদের ব্যবসায়ের ক্ষতির কথা। রকি, এই লোকটা কে? কোন লোকের কথা বলতেছো? আরে আমাদের ম্যানেজার কল দিয়েছিল। তা কি বললো? আমাদের কোম্পানি নাকি আগামী 7 দিনের ভিতরে 5 কোটি টাকার মতো লোকসান সামলাতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? কি বলতেছো এসব? এটা কি করে সম্ভব? এই যে তুমি নিজেই দেখো। রকি সবটা দেখে নিজেও অবাক হয়ে যায়। তবে সবচেয়ে বেশি অবাক হয় কেউ নিজের ক্ষতি করে ওদের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে এই ভেবে। তো কি করবে এখন? কে এই কাজটা করতেছে? কি বিষয়ে কি কোনো কিছু জানো? আরে আমি জানলে তো তোমাকে আর জিজ্ঞেস করতাম না। আচ্ছা, তুমি পারলে এই লোকটার সাথে দেখা করে নাও, তারপর কথা বলে দেখো কেন উনি নিজের ক্ষতি হবে যেন আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। আমি আগে দেখি কিছু একটা করতে পারি কিনা। যদি পারি তাহলে তো ভালো, আর যদি না পারি তাহলে ওনার সাথে সরাসরি এসে কথা বলবো। ঠিক আছে। এইদিকে আবির কিছু টাকা নিয়ে মোটামুটি ব্যবসা শুরু করতে থাকে। অন্যদিকে পরের দিন ইরা একটা বোরকা পরে অফিসে আসে। অফিসে এসে ইরা ওর রুমে গিয়ে বোরকা চেঞ্জ করে কাজ করতে থাকে। তখন অনেকে পরিচিত হওয়ার জন্য ইরার সাথে আসে কথা বলার জন্য, যা আকাশ ওর রুম থেকে দেখতে পায়। সবটা দেখে এই মেয়েটা এসেছে ঠিকভাবে, কিন্তু কে বলেছে ওকে এইভাবে কাজ করার জন্য? আমি চাইলে তো অফিসের লোকদের কিছু বলতে পারবো না, কিন্তু ইরাকে তো ওদের থেকে সেভ করতে হবে। তার জন্য ইরাকে আমার রুমে নিয়ে আসতে হবে। তারপর ওকে দেখার অধিকার শুধু আমার কাছে নিয়ে আসবো। এই সব ভাবতে থাকে। প্রথম দিন ইরার খুব ভালোই কাটে দিনগুলো। এদিকে কাজের চাপে আকাশও ইরার সাথে তেমন একটা দেখা করেনি। এখন হয়তো আপনারা ভাববেন বিয়ে হলে তো আকাশের সাথে থাকার কথা সব সময়ের জন্য, কিন্তু এখানেও কিছু কারণ আছে। বিয়ে হলেও ওদের কিছু কাজ করতে হয়, এর জন্য ওদের জন্য আলাদা একটা কেবিন থাকতে হয়। সেজন্য এই সব কিছু। সবাই চলে যাওয়ার পর তোমাদের একটা কথা বলি, এখন তোমাদের কাজ হবে 1 রাতের মধ্যে ওই কেবিনের যা কিছু আছে সব কিছু এই রুমের মধ্যে নিয়ে আসবে। আর কিভাবে আনবে জানি না, সকালের মধ্যে এসে যেন সবকিছু দেখতে পাই। কিন্তু স্যার, এতে তো রুম কিছুটা ছোট হয়ে যাবে। তাতে আমার কোনো সমস্যা নেই, যা বলেছি তাই করো। এখন মাত্র 5টা বাজে, এখন অনেক সময় আছে তোমাদের হাতে। সবকিছু তৈরি করে রেখো। আর ইরা যদি সকালে আসে ওকে এই রুমে বসতে বলবে। আর তার সাথে এখন থেকে আমার অনুমতি ছাড়া কেউ যেন ভিতরে না যেতে পারে। তাই হবে স্যার। আকাশের কিছু না বলে ওখান থেকে চলে আসে। এদিকে লোক এনে কাজ করাতে থাকে। মোটামুটি 6 ঘন্টায় কাজ শেষ করে ফেলে। তারপর সবকিছু ওখানে নিয়ে যায়। আর এমনভাবে ডিজাইন করা হয় যখন তখন তা খুলে ফেলা যাবে। সবকিছু ঠিক করে নেয়। পরের দিন সকালে ইরা অফিসে এসে ওর কেবিন খুঁজতে থাকে। আমার কেবিন কোথায়? ম্যাম, আপনার কেবিনে স্যার এই রুমে নিয়ে যাওয়া হয়েছে। আপনি সরাসরি ওই রুমে চলে যান। আর আজকে থেকে এখানে বসে কাজ করবেন এবং স্যার সাথে যাবেন। স্যার যেখানে যাবে সেখানে আপনার যেতে হবে। বুঝতে পেরেছি। ইরা ওই রুমে গিয়ে ওর কেবিনে বসে অপেক্ষা করতে থাকে। সকালবেলায় যখন আকাশ অফিসে আসে তখন দেখে ইরা শাড়ি পরে এসেছে আর কোমরটা এখনো দেখা যাচ্ছে। উফ, ওর কোমরে থাকা তিলটা বারবার আমাকে কাছে টানে। আজকে ওকে কারোর সামনে আসতে দেওয়া যাবে না। ওকে এই রুমে রাখবো। যখন লোক আসবে
তখন কেউ থাকবে না, তখন ওকে সামনে রাখবো। যে ভাবা সে কাজ, ইরাকে ডেকে পাঠায়। স্যার ডেকেছেন? এখানে বসে কাজ করুন। কেন স্যার? আমি তো ওই রুমে কাজ করতেছি। আপনি কি জানেন একজন পিএ এর কাজ কি? তার বসের পাশে থেকে ওনাকে সাহায্য করা। তাহলে স্যার আমি আপনার পেছনে থাকি? পিছনে থাকতে হবে না, সামনেই থাকুন। আমি যখন বলবো তখন আপনার ডেস্কে গিয়ে বসে পড়বেন। তা কাল আমার সাথে দেখা কেন করেননি? স্যার আপনি তো অনেক ব্যস্ত ছিলেন, সেজন্য আর দেখা করিনি। আচ্ছা, এখন কাজ করুন। আপনার পরিবারে কে কে আছে আর থাকেন কোথায়? এসব জেনে আপনি কি করবেন? অফিসের সবার বাসার ঠিকানা আছে, কিন্তু আপনার তো ঠিকানা জানতে হবে। ইরা এবার আর কিছু বলতে পারলো না, ঠিকানা বলে দিল, কেননা কোনো কিছু করার ছিল না। এইদিকে কাকে যেন আকাশ এই ঠিকানাটা দেয় সবকিছু দেখার জন্য বলে। এইদিকে বিকালবেলায় লোকটা সবকিছু জানায় আকাশকে। সবটা শুনে আকাশের খারাপ লাগলো, কেননা ইরা বাসায় একা একা থাকে, তার উপর ওই জায়গায় অনেক বখাটে ছেলেও থাকে, তাই কোনো রিস্ক নিতে চায় না। সেজন্য তোমার বাসায় কালকে ড্রাইভার পাঠিয়ে দিব। তোমার ব্যাগপত্র গুছিয়ে ড্রাইভারকে দিয়ে দিবে। ড্রাইভার তোমাকে অফিসে নামিয়ে দিয়ে ব্যাগ আমার বাসায় দিয়ে আসবে। স্যার আপনার বাসাতে কেন? আমি আপনার বাসায় কেন থাকবো? তুমি আমার পিএ, যদি রাতে কাজ করতে হয় তখন কি সব কাজ একা একা করবো নাকি? শালার বচ্চা একটা। কিছু বলবেন? স্যার বলছিলাম কি, এই কথাটা যদি জানাজানি হয় তাহলে তো বুঝতেই পারছেন আমার কতটা ক্ষতি হয়ে যাবে। সবাই বলবে পিএ হয়ে স্যারের সাথে স্যারের বাড়িতে থাকে। আশা করি বাকিটা আপনি বুঝতে পেরেছেন। কে কি বললো তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে যা বলেছি তা করবে। ঠিক আছে স্যার, তাই করব। পরের দিন আকাশের কথা মতো সব করতে থাকে। এইদিকে আকাশ ওর কাজের লোকদের বলে দেয় রুম ভালো করে ঠিক করে রাখার জন্য। এদিকে বিকেলে আকাশ ইরাকে নিয়ে বাড়িতে ফেরে। বাড়িটা দেখে ইরা তো অনেক খুশি হয়ে যায়। এরপর ইরাকে ওর রুমটা দেখিয়ে দেয়। ইরা রুমে গিয়ে রেস্ট নেয়। চিন্তা করবেন না, যা কিছু আছে ব্যবহার করতে পারেন। এর জন্য বেতন থেকে কোনো টাকা কাটা হবে না। আমার বাসায় খাবেন আর থাকবেন। এটা শুনে ইরা না চাইতেও হাসি দিয়ে দেয়। এইদিকে দেখতে দেখতে 2 মাস কেটে যায়। আবিরের অবস্থা এখন আগের মতো হতে থাকে, আর ইরাও আকাশের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে থাকে। অফিসে দুপুরে ইরার আকাশ খাবার খাচ্ছিল, তখন কোথায় থেকে হুট করে ওখানে রকি চলে আসে। রকি এসে আকাশ ও ইরাকে একসাথে দেখে অবাক হয়। এ কি তোরা এখানে? মিস্টার রকি, মুখ সামলে কথা বলবেন, এটা আপনার অফিস না। যেভাবে ইচ্ছে কথা বলে চলে যাবেন। তাহলে এখন এত কিছু হচ্ছে দুজনের মধ্যে? দেখ রকি, মুখ সামলে কথা বলবি। মুখ সামলে কি কথা বলবো বল? একটা খারাপ মেয়ে তুই, নিজের বসের সাথে হিসাব করে বেড়াচ্ছে। কথাটা বলার সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে গিয়ে রকিকে মারতে থাকে। কিছুক্ষণ মারার পর, তোকে যদি আমার অফিসের আশেপাশে দেখি তাহলে আমি তোকে জানে মেরে ফেলবো। তোরা দুজন ভিতরে এইসব করে বেড়াবি তা তো বুঝতে পারিনি। তুই তো কম করিসনি, সে তানুকে বিয়ে করে নিলি। আমি ওকে ভালোবেসে বিয়ে করে নিয়েছি। আমি আকাশকে। আকাশকে কি? কিছু না, বেরিয়ে যায় এখান থেকে। যাচ্ছি, তবে আকাশ আমি কিন্তু তোকে কোনোভাবে ছাড় দিব না, কথাটা মনে রাখিস। তুই আমার যত ক্ষতি করেছিস ঠিক সেভাবে আমি তোর ক্ষতি করব। তুই কি ভেবেছিস আমার ক্ষতি করে তুই পার পেয়ে যাবি? তা আমি কখনো হতে দিব না। তুই আর তানু তো আমার ক্ষতি সে কলেজ জীবন থেকে করে গিয়েছিস, নতুন করে আর কি ক্ষতি করবি বল? তোর কাছ থেকে ইরাকে আর এই কোম্পানিও নিয়ে যাব। চেষ্টা করে দেখ পারিস কিনা। এইদিকে রকি চলে যায়। রকি যখন বাসায় ফিরে তখন তানু সবটা দেখে। কি হয়েছে তোমার? তোমাকে এইভাবে মারলো কে? আমাকে আকাশ মেরেছে। তোমার সাথে আকাশের দেখা হলো কি করে? তোমাকে তো পাঠিয়ে ওই লোকের সাথে কথা বলার জন্য, আর তুমি কি না? পুরো কথাটা তো শুনবে, ওই লোকটাই আকাশ। কথাটা শুনে তানুও তো আরো বেশি অবাক হয়ে যায়। কি বলছো তুমি? এর চেয়ে বেশি কথা হলো ইরা এখন আকাশের বিয়ে, আর ওদের দেখে মনে হচ্ছে ওরা একজন আরেকজনকে ভালোবাসে। ওদের কোনোভাবে এখাতে দেওয়া যাবে না। ঠিক বলেছ, একটা ব্যবস্থা তো করতেই হবে ওদের জন্য। তাহলে প্ল্যান করে ফেলি, চলো। এইদিকে ওরা প্ল্যান করতে থাকে। এইদিকে মাস পার হয়ে যায়, ইরাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রকি নিজেই আকাশকে কল দিয়ে জানায়, তার সাথে একটা ঠিকানা দেয়। আকাশ আবিরকে সবটা জানায়। আবির সবটা জেনে আকাশের সাথে ওখানে যায়। ওরা যাওয়ার পর দেখে রকি ইরার গলায় ছুরি ধরে রেখেছে। প্লিজ ওকে ছেড়ে দে, তুই যা চাস আমি তোকে তাই দিব, তবুও ইরার কোনো ক্ষতি করিস না। আমি জানতাম তুই ইরাকে অনেক ভালোবাসিস, তাই ওর কোনো ক্ষতি হতে দিব না। তাই তোর সামনে একটা কাগজ রাখা আছে, সাইন করে দে।
কাগজে সাইন করে দিয়ে কাগজে রকির কাছে দেওয়া বাহানা করে ছুরিটা সরিয়ে ফেলে কৌশলে। এরপর শুরু হয় মারামারি, আর ওই মারামারিতে বাকিদের মেরে ফেললে রকি আর তানুকে বাঁচিয়ে রাখে। চাইলে তোদেরও মেরে ফেলতে পারতাম, কিন্তু তোরা বন্ধু ছিলি বলে বাঁচিয়ে রাখলাম। কিন্তু যদি কখনো এরকম কোনো কিছু করিস তাহলে আর বাঁচিয়ে রাখবো না। ওদের রেখে ওখান থেকে চলে আসে। এরপর গাড়িতে, ভালোবাসো আমাকে তাই না? অনেক বেশি ভালোবাসি তোমাকে। তাহলে কেন বলনি এতদিন ধরে? ভয়ে যে বলতে পারিনি। আমি কি বাঘ নাকি অন্য কিছু যে তোমাকে খেয়ে ফেলবো? তার চেয়ে ভয়ঙ্কর। যেমন? এই যে একটা গরিব ছেলেকে কি ইরা চৌধুরী কখনো কি ভালোবাসবে? কথাটা শুনে আকাশের বুকে কিল ঘুষি মারতে থাকে আর আকাশকে বুকে টেনে নেয়। এখানে গল্পটা শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।